সেটা হচ্ছে আগে একটু সিটির কথা বলে নিই, যদিও আজকে সিটি আমি নিতাম না। আমাদের নেক্সট, আই এম নট শিওর আমাদের আরো কবে থেকে আসলে এক্সাম শুরু হবে। আমি যতদূর জানি 15 তারিখ থেকে এক্সাম শুরু হবে। সেক্ষেত্রে আসলে নেক্সট ফ্রাইডে মানে 7 তারিখ আমরা একটা ক্লাস পাবো। 7 তারিখের পরে 14 তারিখ ক্লাসটা হবে কিনা আমি জানি না, কিন্তু আমার যেহেতু দুইটা মেকআপ ক্লাস নিতে হবে, তো আমি যেটা করবো যে আপনাদের মোস্ট অফলি এই পুরো উইকে শুধু বুধবারে সন্ধ্যাবেলা ক্লাস থাকে না, তাই না? এরকম হয় না? ম্যাম জি ম্যাম। বুধবারও ক্লাস থাকে দিন স্যারের। দিন স্যারের ক্লাসটা আচ্ছা, তাহলে কোন দিন আপনাদের বৃহস্পতিবার আসলে ক্লাস থাকে না। থার্সডে ক্লাস থাকে না? আর কোনো দিন আছে এরকম? শনিবার কি অবস্থা? আর শনিবার, শনিবার ক্লাস থাকে না ম্যাম। শনিবার ক্লাস শনিবার থাকে আমাদের না। ক্লাস আছে ম্যাম, শনিবার ক্লাস আছে আমাদের। আচ্ছা, শনিবারটা আসলে রুটিনে ক্লাস দেখি আমি। রবিবার, ম্যাম শনি রবি আমাদের ক্লাস আছে ম্যাম। শনি রবি আছে। সোমবার, সোমবার আমাদের ক্লাস নেই ম্যাম। আচ্ছা আর সোমবার দেখেন তো সবার কি অবস্থা। দেখতেছি ম্যাম। সোমবার মেইন রুটিনটা দেখেন, নাই তাহলেই ম্যাম, হবে। আচ্ছা, তাহলে এই আমাদের সোমবার নাই। হচ্ছে আমাদের একটা ফার্স্ট মেকআপ ক্লাসের আমরা একটা ডেট দিয়ে রাখলাম। এটা হচ্ছে এই সোমবারে, ঠিক আছে? জি সোমবারে ম্যাম। যেহেতু আমাদের রোজা শুরু হয়ে যাবে, আমরা ক্লাসটা শুরু করবো হচ্ছে 7:30 থেকে 9:30 পর্যন্ত ক্লাসটা নিবো। 2 ঘন্টা হবে রোজার মধ্যে ক্লাসটা। আজকের মতো 6:30 থেকে হবে না, ওই দিন হবে 7:30 থেকে। সো ইফতার টাইম হচ্ছে 6টায়। ইফতার করে একটু রেস্ট নিই, আমরা 7:30 থেকে ক্লাসটা শুরু করি। তো সোমবার তাহলে আমাদের ফার্স্ট এক্সট্রা ক্লাস। এবার আসে সিটিটা হচ্ছে আজকে পর্যন্ত যা যা পড়াবো, আমরা চ্যাপ্টার 1 শেষ করেছি, চ্যাপ্টার 2 আজকে শেষ হয়ে যাবে, ম্যাথস এর পার্টটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে মার্কেট স্টার্ট করবো আর ডিমান্ড সাপ্লাই ওই জায়গাটাতে যাব। তো আজকে পর্যন্ত যা যা পড়াবো, দ্যাট মিনস কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত, বা যদি কিছু নাও বুঝি, আজকে পর্যন্ত যে ম্যাটেরিয়ালস গুলো আমি তোর ক্লাসরুমে দিয়ে রেখেছি, এই ম্যাটেরিয়ালস গুলো পর্যন্ত হচ্ছে আমাদের সিটি হবে। এতটুকু বলতে চাচ্ছি। সিটিটা হবে হচ্ছে নেক্সট আমাদের যে ইন পার্সন ক্লাস আছে 7 তারিখ, প্রথম স্লটে আমরা আগে সিটি দিব। সিটি দিয়ে একটু ফ্রেশ হয়ে দেন আমরা হচ্ছে কি সেকেন্ড স্লটে ক্লাস। আর সোমবারে ক্লাসটা নিয়ে আমরা ডিসাইড করব যে যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই বৃহস্পতিবার আমি এক্সট্রা ক্লাসটা নিয়ে নিব, কারণ আমি একটা ক্লাস আমার আমার নিজের মিস গেছে, আমি যেহেতু ছুটিতে ছিলাম। আর আরেকটা যেটা জেনেছি কি, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি ক্লাসটা মেকআপ নিতে হবে শুধুমাত্র এমবিএ দের জন্য, বিবিএ দের নিতে হচ্ছে না। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে মেবি নিতে হবে না, কিন্তু এমবিএ দের ওই ক্লাসটা মেকআপ নিতে হবে। যেহেতু ওটা মেকআপ নিতে হবে, অন্য কোর্সেরও মেকআপ হয়েছে, তো আমি আমারটা নিয়ে নিবো। আর যদি আমি জানতাম যে এটা মেকআপ নিতে হবে, তাহলে আমি আরো আগে এটা নিতাম। এটার জন্য আমার আসলে টাইম ছিল। ওকে, সো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে স্টাডি করবো, দ্যাট ইজ আমরা আজকে ম্যাথস পার্টটা করবো, যেটা নিয়ে আমি সবসময় কনসার্ন থাকি যে ম্যাথটা একটা বোঝানোর বিষয় থাকে। তা আমরা হচ্ছে ইকোনমিক অপটিমাইজেশন চ্যাপ্টার 2টা পড়ছিলাম আমার খার্সির বইয়ের, এবং সেখানে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াটা ছিল, দ্যাট ইজ আমাদের যে আমরা অলরেডি বেসিক জিনিসটা সম্পর্কে জেনেছি, লাইক কস্ট বা প্রফিট কিভাবে মেক করে, বা হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কস্ট, আমরা এগুলো সম্পর্কে জেনেছি। দেন আমরা আসলে ইয়াটা নিয়ে স্টাডি করিনি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের কস্ট গুলো ক্যালকুলেশন করবো। লাস্ট ক্লাসে আমরা যে ম্যাথসটা করেছিলাম, দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য রেভিনিউ ক্যালকুলেশন। রেভিনিউ বলতে এখানে বোঝায় হচ্ছে গিয়ে যেখানে রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, দেন হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এই ধরনের ক্যালকুলেশন থাকে, সেটা আমরা রেভিনিউ ক্যালকুলেশন বলি। তো রেভিনিউ পার্টটা করেছে, আজকে হচ্ছে আমরা কস্ট পার্টটা করবো। অ্যালং উইথ দ্যাট আমরা হচ্ছে গিয়ে কস্ট পার্টটা করবো, অ্যালং উইথ দ্যাট আমরা যেটা যাব সেটা হচ্ছে গিয়ে আপনার যেটা আজকে মার্জিনাল কস্ট যে বিষয়টা আছে সেটা যাবে, এবং মার্জিনাল কস্ট বিষয় হয়ে যাওয়ার সাথে সাথে আমরা প্রফিট যেটা আছে, প্রফিট ক্যালকুলেশন, দ্যাট ইজ টিআর মাইনাস টিসি, সেই জায়গাটা তো আসবো। মানে আমরা এখন প্রত্যেকটা টার্মেরই আসলে ক্যালকুলেশন গুলো দেখবো, এটাই বলতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা ক্যালকুলেশন গুলো করবো। আমরা একটু স্লাইড ছেড়ে চলে যাচ্ছি এখন। যদি কোনো ম্যাটেরিয়ালস তারপরে মনে হয় যে নাই, আমাকে একটু বলেন, আমি দিয়ে দিব। আমি আজকে চেক করে যতগুলো আসলে দেওয়ার মতো ছিল দিয়ে দিয়েছি। আর যেহেতু এখনো মার্কেট পার্টটা শুরু করি, মার্কেট পার্টটা শুরু করলে আমি মার্কেট পার্টে স্লাইড দিব, এই জন্য ওটা এখন দিই। তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমরা আহ, যেটা ছিল যে আমরা হচ্ছে গিয়ে ইকোনমিক অপটিমাইজেশন এই চ্যাপ্টারটাতে ছিলাম। এটা নেম ইকোনমিক অপটিমাইজেশন, বিকজ আমরা যখন বিজনেসটা করি বা অ্যাজ এ ডিসিশন মেকার আমরা কাজ করি, যে কোনো ক্ষেত্রে ম্যানেজারের রোল যখন আমরা প্লে করি, তখন আমাদের মেইন কনসার্নের জায়গাটা যেটা হয় যে কস্ট কাটিং, বা আমরা কিভাবে ইফেক্টিভ ওয়েতে ডিসিশন গুলো
নিতে পারবো, অর্থাৎ আমি লো ইনভেস্ট করে আমি এখানে হাই প্রফিট মেক করতে চাচ্ছি, আমার অনেকটা এরকম একটা টার্গেট আমাদের থাকে। তো সেই এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অপটিমাইজেশন, অর্থাৎ সবচেয়ে বেস্ট আউটপুটটা পাওয়া। আমার যে রিসোর্স আছে সেই রিসোর্স ইউজ করতে বেস্ট আউটপুট পাওয়া, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কি অপটিমাইজেশন। ইকোনমিক্যালি করে বলি, এটাকে ইকোনমিক অপটিমাইজেশন বলে। তারপরে আমরা অপটিমাল ডিসিশন এটা সম্পর্কে জেনে নিলাম, একটু রিক্যাপে যাচ্ছি যাতে আমাদের একটু ক্লিয়ার হয়। অপটিমাম পয়েন্ট, দেখবেন যে ইকোনমিক্সে আমরা কখনো বলি না যে উই ওয়ান্ট টু অ্যাভিল দা ম্যাক্সিমাম পয়েন্ট, অর্থাৎ হাইয়েস্ট বলতে আমরা ম্যাক্সিমাম বুঝি, বাট ইকোনমিক্স আমরা ম্যাক্সিমাম পয়েন্ট বলে কখনো যাই না, আমরা বলি উই ওয়ান্ট টু অ্যাভিল দা অপটিমাম পয়েন্ট। অপটিমাম বলতে বোঝায় যে দ্যাট পজিশন হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ, মানে উইথ ইউর অ্যাভেলেবল রিসোর্সেস that position is best for you or that is the best decision for you, ওখান থেকে আপনি যে ডিসিশন মেকিং হয়ে যাবে that would be the best for you। এই জিনিসগুলোকে, এই সিচুয়েশন গুলোকে আমরা সাধারণত অপটিমাম বলে থাকি। আচ্ছা, এখন আসি অপটিমাম ডিসিশন কিসের সাথে রিলেটেড হতে পারে। লেটস সে আপনি একটা বিজনেস দিচ্ছেন, সেখানে আপনি দুই ধরনের রিসোর্স ইউজ করতে পারেন, লাইক ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউজ করতে পারেন, লাইক লেবার এন্ড ক্যাপিটাল। ক্যাপিটাল বলতে এখানে আমরা মেশিনারিজ আইটেম বুঝেছি, লেবার বলতে এখানে একদম হিউম্যান রিসোর্স যেটাকে আমরা ইউজ করছি, হিউম্যান লেবার যেটা, সেটা বুঝছি। কারণ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা, আপনি এখানে হ্যান্ড রেজ করতে আমি অবশ্যই কোশ্চেন একসেপ্ট করি, কোশ্চেন নেই। এখন দেখা গেল যে এক্ষেত্রে কিন্তু আপনাকে ইফেক্টিভ ওয়েতে চিন্তা করতে হবে, এটাকে আমরা বলি যে প্রোডাক্টটা কি ইনসেন্টিভ, লাইক লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট আর না ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট। অর্থাৎ লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট হলে আমি লেবার ইউজ করে আমি চিপ রেটে হচ্ছে প্রোডাক্টটা তৈরি করতে পারবো, ক্যাপিটাল ইন্টেন্সিভ হলে ক্যাপিটাল আই মিন মেশিনারিজ আইটেম, সেটা ইউজ করে আমি চিপ রেটে হচ্ছে প্রোডাক্টটা তৈরি করতে পারবো, এরকম একটা সিচুয়েশন হবে। ইকোনমিক অপটিমাম প্রসেসে আমাদের এখানে যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে যে উই আর থিঙ্কিং দ্যাট যে আমি এই পজিশনে আমি আমার বেস্টটা পাবো কিনা, এরকম হয়। তো ধর আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি, যেমন দেখবেন যে একটা দেশের ইকোনমিতে আপনি দেখবেন যে এই অপটিমাম ডিসিশন নেওয়ার কারণে যে প্রোডাক্টটা তৈরি করতে মানে লেবার চিপ হইলে দেখবেন যে ওই দেশের সব প্রোডাক্টে লেবার ওরিয়েন্টেড প্রোডাক্ট তৈরি হচ্ছে। আর যদি ক্যাপিটাল চিপ হয় দেখবেন যে ওই দেশের সব প্রোডাক্টই ক্যাপিটাল ওরিয়েন্টেড প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ যেটাকে বলছে। যেমন বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশে যে প্রোডাক্ট গুলো তৈরি হয়, আমাদের জন্য অপটিমাম ডিসিশন হচ্ছে লেবার ইউজ করা, বিকজ উই হ্যাভ লটস অফ পপুলেশন, সো ওয়ার্কিং ক্যাপিটাল সরি ওয়ার্কিং এজ পপুলেশন অনেক হাই। সো ইন দ্যাট কেসেস ইট উড বেনিফিশিয়াল ফর আস টু প্রডিউস লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট, বেনিফিশিয়াল, এটাই আমাদের জন্য অপটিমাম ডিসিশন। তাই দেখেন আমি কয়েকটা প্রোডাক্ট বলি, আমাদের দেশে ফার্মিংটা অনেক গ্রো করেছে, আমাদের দেশে রেডিমেড গার্মেন্টস সেক্টর অনেক গ্রো করেছে, ইভেন আমাদের দেশে ব্যাংকিং সেক্টরটা অনেক গ্রো করেছে। তিনটা সেক্টরে দেখেন মেশিনারিজ আইটেমের ইউজেস খুব কম। আমি আমি যখন এগ্রিতে যাচ্ছি, এগ্রিকালচারে কিন্তু হিউম্যান এফোর্টটা আই মিন লেবারটা ইম্পর্টেন্ট, এবং দিস আর দ্য চিপ দেয়ার। আর দেন আমি যদি আর এন জি সেক্টরে চিন্তা করি, সেখানেও কিন্তু আমরা লেবারই ইউজ করি, লেবার ইন্টেন্সিভ। আবার ধরেন আমি যদি ব্যাংকিং সেক্টর কথা, ব্যাংকিং সেক্টর সার্ভিস সেক্টর, আমি যে সার্ভিস দেখে এক্সাম্পল দিলাম, কিন্তু এই সার্ভিস সেক্টরটা এমন যেখানে মেশিনারিজ আইটেমের থেকে হিউম্যান সার্ভিসটা বেশি ইম্পর্টেন্ট। তো এই প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের দেশে তৈরি হয়েছে। বাট আপনি একটু জাপানের দিকে যান, ওদের কিন্তু ওয়ার্কিং এজ, আচ্ছা ওয়ার্কিং এজ পপুলেশন বলতে বোঝাচ্ছে যে এজটা আমরা ধরে নিই যে এরাই ওয়ার্কিং থাকে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 60 to 65 ইয়ার্স। আর এটা বাংলাদেশের জন্য একটু ডিফারেন্ট, যেহেতু আমাদের পপুলেশন অনেক হাই, এটা হচ্ছে গিয়ে 18 to 59 ইয়ার্স। এটা হচ্ছে আমরা বলি এটা ওয়ার্কিং এজ, কর্মক্ষম জাতিগোষ্ঠীর যে বয়সের সীমা যেটা সেটা। তো বাংলাদেশে যেটা হচ্ছে, যেটা হচ্ছে 18 to 59 ইয়ার্স। এখন বাংলাদেশে ওভার ক্রাউডেড, সো বাংলাদেশে অনেক বেশি পপুলেশন আছে, এবং বাংলাদেশ কি করছে, বাংলাদেশের জন্য অপটিমাম ডিসিশন হচ্ছে যেহেতু আমার লেবার চিপ, সো লেবার ওরিয়েন্টেড প্রোডাক্ট তৈরি করে। সো বাংলাদেশ কখনই কার মেক করে না, বাংলাদেশ কখনই কম্পিউটার মেক করে না, বিকজ দোজ আর ক্যাপিটাল ওরিয়েন্টেড প্রোডাক্ট। কার মেক করতে, কার যখন হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু হিউম্যান সেভাবে ইউজ হয় না, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বেশি বেশি মেশিনারিজ আইটেম ইউজ হয়। তো এগুলো কিন্তু আমাদের দেশে চিপ না, আমাদের দেশে মেশিনারি, যেহেতু এই টেকনোলজি আমাদের নাই, তো মেশিনারিজ কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। তো দেখবেন যে বাংলাদেশে কিন্তু আমরা মেশিনারিজ আইটেম মেক করছি না। আপনি বলতে পারবেন আমি জাপান দিয়ে বলছেন, জাপানে এই ক্ষেত্রে আসলে দেখবেন যে জাপানে কিন্তু ওরা যে প্রোডাক্ট গুলো তৈরি করছে দোজ আর ক্যাপিটাল ইন্টেন্সিভ বা ক্যাপিটাল ওরিয়েন্টেড প্রোডাক্ট, লাইক ওরা অটোমোবাইলে অনেক ডেভেলপ, ওরা কম্পিউটার ইকুইপমেন্টে অনেক ডেভেলপ, ওরা ইলেকট্রনিক্স অনেক ডেভেলপ। দিজ আর ক্যাপিটাল ওরিয়েন্টেড, মেশিন দিয়ে বানাইতে হয়, এটা হিউম্যান রিসোর্স লাগে,
এবং ওদের দেশে মেশিনারিজ আইটেম চিপ, ওরা এই জন্য ওদের জন্য অপটিমাম ডিসিশন হচ্ছে টু প্রডিউস ক্যাপিটাল ওরিয়েন্টেড প্রোডাক্ট। অপটিমাম ডিসিশনটা কিন্তু আমাদের যে কোনো ডিসিশন মেকিং প্রসেসে খুবই ইম্পর্টেন্ট। তাহলে অপটিমাম ডিসিশনটা কি বলছিলাম, যে আমার যা আছে, মানে আমি একদম সহজ বাংলায় যদি বলতে চাই, তাহলে আমার জন্য সবচেয়ে বেস্ট যে ডিসিশনটা হবে দ্যাট ইজ কল অপটিমাম ডিসিশন। আমার দেশে যেমন লেবার ট্রিপ, আমি লেবার ওরিয়েন্টেড প্রোডাক্ট, দিস ইজ দ্য বেস্ট ডিসিশন ফর এরকম। এরপরে আসি, সেটা হচ্ছে কি অপটিমাম ডিসিশন। এখানে অনেক কথা বলছে, স্লাইড গুলো পড়লে আমরা বুঝবো। আমি যেমন একটা এক্সাম্পল, দেন আমরা চলে যাই প্রফিট। প্রফিটের কথা তো আমরা জানি, দ্য ডিফারেন্স বিটুইন টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট। যদি এটাকে আমরা টাইম ভ্যালু নিয়ে আসি এবং ইন্টারেস্টটাকে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে 1 + i, এখানে আই বলতে দ্য রেট অফ রিটার্ন বোঝাচ্ছে, 1 + i⁻t, এটা দিয়ে ডিভাইডেড করে আমরা সেক্ষেত্রেও প্রফিটটা মেক করতে পারি। কিন্তু যেহেতু আমি বলছিলাম যে আমরা ক্যালকুলাস টার্গেট নিয়ে আমরা এখানে ম্যাথস গুলো করবো না, ডিরেক্ট ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ ইউজ করে করবো। তো আমরা মনে রাখবো যে আমাদের প্রফিট বের করার আমরা একটা ফর্মুলাই শিখেছি, ওটাই মাথায় রাখবো যে প্রফিট ইজ ইকুয়াল টিআর, দ্যাট মিনস টোটাল রেভিনিউ, টিআর মাইনাস টিসি, টোটাল কস্ট। আমরা এখান থেকে প্রফিটটা মেক করবো। আর এই ফর্মুলাটা ইউজ হয় যদি আমরা ক্যালকুলাস ইউজ করে আমরা ম্যাথস গুলো করতাম, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে কি, এই জিনিসগুলো সবই পড়ে আসছি, তাও এখন একটু আইডিয়া দিই। এখন একটু এটার জন্য আমি আবার একটু বয়ে যাচ্ছে, কারণ এটাতে মনে হতে পারে যে এখান থেকে আমি কোথা থেকে পড়ছি। এখান থেকে জাস্ট একটা আইডিয়া দেওয়া, যেহেতু আমরা মার্ক হসে বইটা রেফারেন্স হিসেবে ইউজ করছি। হুম, এটা আমরা হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করছি। তো এখানে আমাদের যেভাবে হচ্ছে যে দেওয়া আছে সেভাবে আছে। ডিমান্ড সাপ্লাই চ্যাপ্টারটা আমি কিন্তু আমার এই বই থেকে পড়বো। ডিমান্ড সাপ্লাইটা আমরা আরো ইজি চ্যাপ্টার, ইজি একটা রেফারেন্স ইউজ করে পড়বো, যেটা বলছেন যে নেক্সট চ্যাপ্টার হবে ডিমান্ড। এই যে দেখেন একদম সেকেন্ড পেজেই আছে। তো এখানে দেখবেন যে আমরা যখন ফর্মুলাটা বলছি ম্যাক্সিমাইজিং দ্য ভ্যালু অফ দ্য ফান্ড, সেখানে আমরা ফর্মুলাটা ক্যালকুলাস ইউজ করে করছি, দ্যাট ইজ প্রফিট ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এটাকে বলতে আমরা ডেরিভেটিভ যেটাকে বলছে, যে ক্যালকুলাসের ফর্মুলা গুলো ইউজ করে থেকে আমরা এখানে ডিরেক্ট ফর্মুলা গুলো ইউজ। এইবার আসি যে এগুলা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, আবারও বলছি, মানে এগুলা এত ফর্মুলা দেখে হেডেক নেওয়ার কিছু নেই। এখান থেকে প্রশ্ন যদি আমি করি হোয়াট ইজ টোটাল রেভিনিউ, আপনি জাস্ট ডিরেক্টলি বলবেন টোটাল কস্ট, সরি, টোটাল সেল ফর প্রোডাকশন প্রসেস, এতটুকু বলতে পারলেই হবে। আপনাকে এই ফর্মুলা বলতে হবে না যে টোটাল রেভিনিউ ইজ দ্য ফাংশন অফ আউটপুট, এটা বলা দরকার নেই। বা টোটাল রেভিনিউ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ইনপুট এন্ড আউটপুট, এটাও বলা দরকার নেই। জাস্ট বুঝতে পারলেই হলো, মানে ডেফিনেশনটা দিতে পারলেই হলো। তো টিআর কে আমরা জাস্ট এটা একটু বলে নিই। এফ লেখা থাকলে বুঝবেন যেটা বলতে ফাংশন বোঝায়। আর এই ক্যাপিটাল কিউ যেটা দেখছেন, ক্যাপিটাল কিউ যখনই আমরা এখন পড়বো, এখন থেকে বুঝবো যেটা বলতে আউটপুট বা কোয়ান্টিটি বোঝাচ্ছে। তাহলে যখন আমি কিন্তু এখানে দেখি নাই যে কি লিখেছে, আমি জাস্ট এখানে যখন দেখলাম টিআর ইজ ইকুয়াল টু এফ কিউ, এটা বলতে বুঝলাম যে টোটাল রেভিনিউ ইজ দ্য ফাংশন অফ আউট, এভাবে বলছে, বা টোটাল রেভিনিউ ইজ দ্য ফাংশন অফ কোয়ান্টিটি। এভাবে করে আমরা এটাকে বের করছি। তো দেখেন, যদি আপনি এইটুকুই মনে রাখতে পারেন, যেটাই বললাম টোটাল রেভিনিউ ইজ এ ফাংশন অফ আউটপুট, আপনার কিন্তু ডেফিনেশন হয়ে গেছে। আর যদি সেটাও মনে না থাকে, তাহলে আপনি বলতে পারেন টোটাল রেভিনিউ ইজ দা টোটাল সেল ফর এ প্রোডাকশন প্রসেস, এতটুকু বলতে পারলেও হবে। ওকে, আমরা আসলে এই ফর্মুলাটা শিখে আসছি, যে একদম যেটাকে আমরা ডিরেক্টলি বের করেছি, যেখানে আমরা দেখেছি যে টোটাল রেভিনিউকে প্রাইস এবং কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল রেভিনিউ বের করতে পারি। তাহলে বলতে পারেন যে ম্যাডাম এই ফর্মুলাটিকে, অনেক জায়গায় এরকম ফর্মুলা দেখবেন, এই যে যখন আমরা বইটায় লিখবো, অনেক জায়গায় দেখবেন যে ফর্মুলা, আজকে ম্যাথসের জন্য স্লাইডটা শেয়ার করবো, ওখানে দেখবেন টিআর ইজ ইকুয়াল টু লেটস সে 4 ইন 4 কিউ, এরকম লেখা আছে, 4 কিউ এভাবে দেওয়া আছে। অনেক সময় কনফিউজ হয়ে যায় এটা কি, কিভাবে আসলো। তো আসলে যেটা হয় যে যখন আমরা সেল করি ডিফারেন্ট কোয়ান্টিটি অফ প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু সেম থাকে। লাইক এখানে একটা প্রোডাক্টের কথা বলছে, ধরে নিচ্ছে যে সে প্রোডাক্টের দাম হচ্ছে গিয়ে $3.5, এই প্রোডাক্টের দাম $3.5। $3.5 যে প্রোডাক্টের দাম, যে প্রোডাক্টটার, তাহলে আমি অলরেডি প্রাইস জানি কিন্তু আমি কোয়ান্টিটি জানি না, তাহলে টিআর এর এই পি এর ভ্যালুটা আমরা জানি, দ্যাট ইজ 3.5, সো পি এর ভ্যালুটা 3.5 আমি এখানে বসাই দিই। তাহলে তখন কি হচ্ছে, ফর্মুলা যেতে এরকম 3.5 ইন্টু কিউ, বা আমরা 3.5 কিউ এভাবে লিখতে পারি। তো এখানে যদি কখন আমরা কোথাও দেখি যে এরকম হচ্ছে গিয়ে 3.5 কিউ দেওয়া বা 4 কিউ দেওয়া, তাহলে বুঝবেন যে কিউ তো কোয়ান্টিটি, আর এর সামনে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে দ্যাট ইজ আওয়ার প্রাইস। এইভাবে আমরা বুঝি। যেমন এখানে
এটা দরকার নেই। এইখানে আমরা আবার একটা হচ্ছে ম্যাথস করেছি, যেটা আমরা লাস্ট ক্লাসে আমরা ক্লাসেই করেছি, যে যেখানে প্রাইস দেওয়া ছিল সেখান থেকে আমরা টিআর বের করে নিয়েছি, টোটাল রেভিনিউ, দেন আমরা মার্জিনাল রেভিনিউ বের করে নিয়েছি। এখানে জাস্ট একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, যে দেখেন এমআর ইজ ইকুয়াল টু ডেল্টা কিউআর ডিভাইডেড বাই ডেল্টা, মানে এটা হচ্ছে সিগমার সিম্বল। তো ডেল্টা সিগমা সেম জিনিস, মানে একই বুঝায়, যে চেঞ্জেস বোঝায়। তো এইভাবেও যদি লেখেন ভুল নাই, বা আমরা যে ট্রায়াঙ্গেল ইউজ করে যে ডেল টি আর ডিভাইডেড বাই ডেল কিউ এভাবে লিখেছি, সেভাবে করলেও হবে। আচ্ছা, এখন আসেন এই ফর্মুলা গুলো কি, এখান থেকে আমরা আসলে ডেরিভেটিভ ডেরিভেটিভ হয়ে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে টি আর টি কিউ এগুলা ফর্মুলা ডিরাইভ করতে পারি। তো সাধারণত এখান থেকে আমি প্রশ্ন করিও না, আর এত ডিটেল আসলে আপনাদের খুব যে দরকার আছে তা না, আমাদের ক্যালকুলেশন শেখা যাচ্ছে। তো মার্জিনাল রেভিনিউ অলরেডি আমরা পড়েছি। মার্জিনাল রেভিনিউ মিনস দ্য রেভিনিউ হুইচ কস্ট বাই অ্যান এক্সট্রা ইউনিট অফ, আর সরি, দ্য রেভিনিউ হুইচ কস্ট বাই দ্য এক্সট্রা ইউনিট অফ সেল। একটা অতিরিক্ত ইউনিট সেল হলে টোটাল সেল অর্থাৎ টোটাল রেভিনিউতে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ, এমআর। এই ছিল মোটামুটি বিষয়, যেটা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা চলে যাব হচ্ছে কস্ট ক্যালকুলেশনে, যেটাকে আমরা এতক্ষণ রেভিনিউ রিলেশনে ছিলাম, প্রাইস এন্ড রেভিনিউ মানে দাম এবং সেলের সাথে ছিলাম। আজকে আমরা চলে যাবো হচ্ছে কস্ট রিলেশন। অলরেডি কস্ট সম্পর্কে আমরা স্টাডি করেছি, বাট ওগুলো আরো একটু ডিটেল আসবে। টিসি ইজ যেগুলো ফর্মুলা অলরেডি আমরা শিখেছি, টিসি ইজ ইকুয়াল টু এফসি প্লাস বিসি। দেন এগুলো যদি ফর্মুলা দেওয়া থাকতো তাহলে কি হতো, এখানে ক্যালকুলেশন, তো এগুলো আমরা একটা ইজি ওয়েতে ক্যালকুলেশনের জায়গায় যাব। আমি একটা টেবিলও ক্রিয়েট করেছি আপনাদের, দেখবেন যে আমি একটা গুগল ক্লাসরুমও দিয়ে রেখেছি, যাতে বুঝতে পারি যে টেবিল গুলো কেমন আছে, ক্যালকুলেশন লাগে। এখন আমি একটু রিকোয়েস্ট করব যে আমি এখন যে স্লাইডটা দেখাবো, ওয়ার্ড ফাইলটা, যেটা ওয়ার্ড ফাইলটা ওপেন করে ওপেন করছি। আমি এখন যে ওয়ার্ড ফাইলটা দেখাবো, এই ওয়ার্ড ফাইলটা হচ্ছে কি, আমরা চেষ্টা করবো যে সবাই এখন টেবিলটা ড্র করে ফেলতে। কারণ এখনই আমরা ম্যাথটা করে ফেলবো, এখনই ম্যাথটা করে ফেললে যেটা হবে যে আমাদের ক্যালকুলেশন গুলো আমি হয়ে যাবে। আমি যেটা যে কারণে আসলে এই আপনাদের এই একটা দুইটা ক্লাস অনলাইনে নিতে চাইছিলাম, সেটা হচ্ছে ম্যাথ। যে ম্যাথটা যদি হাতে কলমে করা যায়, এটার ভুল হয় না। দুইটা বড় বড় ম্যাথ হচ্ছে কি আপনাদের পরীক্ষায় থাকে, বুঝতেই পারছেন কোন দুইটা ম্যাথ থাকতে হবে। অলরেডি আমরা আপনার হচ্ছে গিয়ে থিওরি অফ ফার্মে একটা ম্যাথ করে আসছি, লাস্ট ক্লাস একটা ম্যাথ করেছে, আজকে কস্ট রিলেশন থেকে একটা ম্যাথ করছে। এই তিনটা ম্যাথ করে যাবে, এই তিনটা ম্যাথ থেকে যে কোনো দুইটা ম্যাথ কমন পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমি কিছু জায়গা এখন একটু মুছে দিই, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষায় এরকম থাকবে না। ধরেন পরীক্ষায় মোটামুটি এরকম। আচ্ছা, আমি জিনিসগুলো হচ্ছে মুছতে মুছতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে কি ব্যাপার, আমি এটা মুছে নিয়ে ফেলতে ফেলতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারাও ইয়াটা তুলে ফেলেন। আমি যে জায়গাগুলো করছি সেই জায়গাগুলো তুলে ফেলেন। সরি, আমার শেয়ারটা বন্ধ হয়ে গেছে, আমি আবার মুসা, আমি একটা, আপনি তো রিসেন্ট জয়েন করলেন, আমি হচ্ছে এখন একটা টেবিল দেখাচ্ছি যেখান থেকে আমরা কস্ট রিলেশন বের করবো। টেবিলটা সবাইকে তুলতে বলছি, ঠিক আছে? হ্যাঁ জি ম্যাম, শুনতে পেয়েছি। আচ্ছা, কাইন্ডলি সবাই একটু টেবিলটা তুলে নেবেন খাতার মধ্যে, অথবা পারলে কেউ যদি পারেন তাহলে ওয়ার্ডে করে নিন, ঠিক আছে? ম্যাম যাবে দেখা। আমি ইনফরমেশন গুলো মুছে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এখানে এরকম সিলেক্ট করা যায় না। ওকে, সো এখানে একটা ছোট একটা টেবিল দেওয়া আছে। আমরা এখানে চাইলে আরো বড়, এত ছোট দিব না, আমি মিনিমাম হচ্ছে গিয়ে একটু বলে দিই কোয়ান্টিটি। আটটা নয়টা দিই, মানে আটটা নয়টা রো থাকে এরকম করে হচ্ছে গিয়ে করি। মানে এখানে যেমন কোয়ান্টিটি মাত্র 4টা ইউনিট দিয়েছি, সেটা হয়তো করবো।
তো এখানে আমরা একটা 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 প্রোডাকশনের জন্য আমরা হচ্ছে কি টোটাল ফাংশন, মানে টোটাল যে কস্টিং গুলো আছে সেগুলো হচ্ছে কি একটা মোটামুটি একটা ওভারভিউ পাচ্ছি। হয়তো আগে কিছু তোলা ছিল বলে আপনাদের হয়তো মনে হতে পারে যে কিছু জায়গায় আপনাদের এটাকে বলা যায় যে হয়তো এতগুলো ইনফরমেশন থাকবে, কিন্তু না, এত ইনফরমেশন থাকবে না। যে এখানে যেরকম এখন যেরকম দেখা যাচ্ছে এরকম হয়তো কিছু ইনফরমেশন আমাদের দেওয়া থাকবে, এর বাইরে থাকবে না। এবং এই অল্প কটা ইনফরমেশন ব্যবহার করে আমরা বাকি ভ্যালু গুলো বের করে দিতে পারবো। আমরা পরীক্ষার হলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হয় হচ্ছে গিয়ে আগে থেকে ফর্মুলা গুলো লিখে রাখা, তাতে হচ্ছে কি আমাদের জন্য সুবিধা হবে। এইটার কারণে আমি সবগুলো ফর্মুলা লিখে নিয়েছি। যেমন টোটাল কস্ট ইকুয়াল টু, আমি কি জানি, টোটাল কস্ট ইকুয়াল টু জানি হচ্ছে গিয়ে এফসি, মানে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। লাস্ট ক্লাসে এই ফর্মুলা গুলো তো আমি দিয়েছিলাম, দিয়েছি না ফর্মুলা গুলো? ফর্মুলা দিয়েছি। তাহলে যদি টোটাল জি। কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট ইকুয়াল প্লাস ভেরিয়েবল কস্ট হয়, তাহলে ফিক্সড কস্ট ইকুয়াল টু কি হবে? টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট কে মাইনাস করলে আমরা হচ্ছে গিয়ে আপনার আহ ফিক্সড কস্ট পেয়ে যাবো। তো এখান থেকে আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করলাম। আবার ভেরিয়েবল কস্ট কিভাবে পাবো? ভেরিয়েবল কস্টকেও একই রকম, যে আমি টোটাল কস্ট থেকে যদি, যেহেতু দুইটা সামেশনের ফর্মুলা, টোটাল কস্ট থেকে ফিক্সড কস্ট কে মাইনাস করলে আমি এখানে ভেরিয়েবল কস্ট পাবো। অ্যাভারেজ ফিক্সড কস্ট কিভাবে পাচ্ছিলাম? অ্যাভারেজ ফিক্সড কস্ট কে আমরা হচ্ছে গিয়ে এএফসি দিয়ে, এটা একটু বড় করে নিই, এটা হয়তো দেখতেও অসুবিধা হচ্ছে। এটা 11 এ দেওয়া, এটা 14 করে নিই, 14। হ্যাঁ, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কিভাবে পাচ্ছিলাম? অ্যাভারেজ ভেরিয়েবল এএফসি দিয়ে দেখাচ্ছিল। এএফসি ইজ ইকুয়াল টু, আমরা দেখেছিলাম যে ফিক্সড কস্ট অর্থাৎ টোটালটাকে আমরা এর কোয়ান্টিটি দিয়ে কিউ দিয়ে ভাগ করবো। এবিসি টাকে কিভাবে পাচ্ছিলাম? এবিসি টাকে পাচ্ছিলাম হচ্ছে একই রকম, ভেরিয়েবল কস্টটাকে আমরা এটার কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করে দেব। পরীক্ষায় যদি এভাবে একটু লিখে নেন, তাহলে যেটা হবে যে আপনার টেবিলটা তো তুলে আপনারা সলভ করবেন। তো তখন সেক্ষেত্রে সুবিধা। আচ্ছা, অ্যাভারেজ কস্টকে আমরা এসি দিয়ে দেখাই। এসি কে আমরা বের করার জন্য ফর্মুলা হচ্ছে টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হয়, অ্যাভারেজ হিসেবে বের করছি। আচ্ছা, লাস্ট টার্মটা হচ্ছে মার্জিনাল কস্ট, কস্ট হুইচ ইজ ইম্পর্টেন্ট। তো এমসি, এমসিটা আমি একটু নিচে লিখি দেখানোর জন্য। মার্জিনাল কস্ট আমরা এটা জানি যে মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু, আমরা এইভাবে লিখছিলাম, এমসি, মার্জিনাল কস্টকে আমরা এমসি দিয়ে ডিনোট করছিলাম। এমসি ইজ ইকুয়াল টু, আমরা বলছিলাম যেহেতু আমাদের এখানে এই সিম্বলটা নাই, ডেল্টা সিম্বলটা, আমি তো দেখে সিম্বলটা থাকার কথা, ডেল্টা ভেরি কমন সিম্বল। ম্যাম টেবিলটা তো লিখা হয়নি একটু। টেবিল লেখা হয়নি, তো আমি একটা সিম্বল খোঁজার চেষ্টা করছি, তো এটা পেলে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, মার্জিনাল কস্ট ইকুয়াল টু ছিল হচ্ছে ডেল্টা টিসি ডিভাইডেড বাই এগেন ডেল্টা কিউ, ডেল্টা, দিস ইজ দ্য ফর্মুলা। আচ্ছা, একটু তোলেন টেবিলটা, আমি একটু সময় দিচ্ছি। ওকে, সো মার্জিনাল কস্ট ইকুয়াল টু ছিল ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, আমরা হয়তো নিচে দেখতে পাচ্ছি। তো ডেল্টা টিসি, ডেল্টা বলতে আমরা বুঝতাম হচ্ছে কি চেঞ্জেস বা পরিবর্তন, অর্থাৎ আমরা এখান থেকে যেটা বুঝবো যে নিউ, নতুন যে আমার টোটাল কস্ট আসবে, যেমন রেভিনিউর মতনই নতুন টোটাল কস্ট থেকে আমরা মাইনাস করবো কোনটা? পুরাতন টোটাল কস্ট, দ্যাট ইজ ওল্ড টিসি। এটাকে ডিভাইডেড করে আবার ডেল্টা কিউ, কিউ মানে ডেল্টা মিনসি হচ্ছে পরিবর্তন, তাহলে আবারও নিউ, আমি শর্টকাটে লিখলাম কোয়ান্টিটি থেকে মাইনাস করব হচ্ছে কি আমাদের ওল্ড কোয়ান্টিটি। এইভাবে করে আমি হচ্ছে গিয়ে বের করতাম, সেটা বের করতাম।
তাহলে চলে যাই, তাহলে আমরা এখান থেকে বের করব হচ্ছে কি ফিক্সড কস্ট অলরেডি দেওয়া আছে। আপনি বলতে পারেন যে ম্যাডাম এখানে ভেরিয়েবল কস্ট থেকে স্টার্ট, ফিক্সড কস্ট থেকে পড়ে নাই, আবার ভেরিয়েবল কস্টের একটা জায়গা ছাড়াও পার্টিকুলার ভ্যালু নাই। বাই দা ওয়ে এগুলা এখান থেকে আমরা সবই মোটামুটি বের করে নিতে পারি। তো আমি আগে ফর্মুলা গুলো লিখে দিয়েছি আমাদের একটু ক্লিয়ার করার জন্য, আবার একটু ডিটেল বলছি। টোটাল কস্ট ছিল হচ্ছে ওভারঅল কস্ট, একটা প্রোডাকশন প্রসেসে যা কস্ট থাকে সেটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট। তো এটা ছিল দিস ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট। তো সেখান থেকে আমরা ফিক্সড কস্ট যখন বের করতে চাচ্ছিলাম তখন টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্টটা মাইনাস করলে ফিক্সড কস্ট চলে আসছিল। আর ভেরিয়েবল কস্ট যখন বের করতে যাচ্ছিলাম তখন টোটাল কস্ট থেকে ফিক্সড কস্টটা বের করে আমাদের ভেরিয়েবল কস্ট, মানে এই ফর্মুলাটাকে জাস্ট ঘুরিয়ে পিছিয়ে এফসি বের করেছি। আবার এই ফর্মুলাটাকে ঘুরিয়ে পিছিয়ে আমরা ভিসিটা, অ্যাভারেজ ভ্যালু যখন বের করি এখানে একটা কমন ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার সেটা কমন ফর্মুলাটা আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনার টোটালটাকে আমরা কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করে সে যখন এবিসি কে ভাগ ভাগ করছে, আমার যেহেতু ফিক্সড কস্টটা এখানে টোটাল ছিল এই কারণে এই ফিক্সড কস্ট দ্যাট ইজ এফসি কে আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ করলাম। আবার ভেরিয়েবল আর কস্টের ক্ষেত্রে যে ভেরিয়েবল কস্টটা যেহেতু মেইন ছিল এই জন্য ভেরিয়েবল কস্টকে আমরা কোয়ান্টিটি দিয়ে ডিভাইড। ঠিক একইভাবে অ্যাভারেজ টোটাল কস্ট যখন আমরা বের করছি এখানে মেইন কস্ট হচ্ছে কি আমার টোটাল কস্ট, এটাই টোটাল টার্ম, এই জন্য টোটাল কস্ট। আর মার্জিনাল কস্টের জন্য আমরা লাস্ট ক্লাসে ফর্মুলা পড়েছিলাম। মার্জিনাল মনে রাখার সহজ উপায় হচ্ছে কি একটা অতিরিক্ত ইউনিট, এই যে এরকম বলেছিলাম লিখবো একটা অতিরিক্ত ইউনিট, এরপরে যদি কস্ট থাকে তাহলে কস্ট, রেভিনিউ থাকলে রেভিনিউ, প্রোডাকশন থাকলে প্রোডাকশন, ওয়েজ থাকলে ওয়েজ, অনেকগুলো ক্ষেত্রে আসে। তো যেমন এখানে বলছে মার্জিনাল কস্ট, তাহলে মার্জিনাল কস্ট বলতে কি বুঝবো, মার্জিনাল বলতে একটা অতিরিক্ত ইউনিট, আর কস্ট আসছে হচ্ছে টোটাল কস্ট থেকে। তাহলে বুঝবো যে একটা অতিরিক্ত ইউনিট তৈরি করতে টোটাল কস্টে যে পরিবর্তন হয় দ্যাট ইজ কল্ড মার্জিনাল কস্ট। দ্যাট মিনস দ্য কস্ট হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য production of an extra unit of product, that's called marginal cost. So there is a very easy formula for that purposes, যেহেতু এটা total cost এর সাথে related, that's why the formula is total change in total cost divided by change in quantity. চেঞ্জ বলতে এখানে বোঝায় যে নতুন থেকে পুরাতনটা মাইনাস করে আমরা চেঞ্জ পাবো। এখন এটা নতুন কস্ট বড় হলো না ছোট হলো, মাইনাস হলো না প্লাস হলো, এটা হেডেক না আমাদের, জাস্ট আমরা নতুনটা থেকে পুরাতনটা মাইনাস, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো হিয়ার টোটাল কস্ট মিন্স হচ্ছে আমার যে পুরো যে খরচটা থাকবে সেটা। তো আমি এখানে নতুন টোটাল কস্ট থেকে তাদের নিউ টিসি থেকে আমি আমার ওল্ড টিসিটা মাইনাস করলাম। আবার কোয়ান্টিটির ক্ষেত্রে দেখা যাবে যে নতুন কোয়ান্টিটি থেকে আমি আমার ওল্ড কোয়ান্টিটিটাকে মাইনাস করবো। এখন আমরা ম্যাথসে চলে যাবো, বাট বিফোর দ্যাট ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, মানে এই জিনিসগুলো বুঝতে কারো সমস্যা আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, মানে এটা দেখা যাবে যে আমি এটা কোশ্চেন করেছি যে হোয়াট ইজ অ্যাভারেজ কস্ট, ডেফিনেশন দিই, এখান থেকে ডেফিনেশন আসবে। ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই, তাহলে আমরা চলে যাই। এখন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যখন আমরা জিরো কোয়ান্টিটির জন্য করি, তো জিরো কোয়ান্টিটির জন্য আমার টোটাল কস্ট দেওয়া আছে which is 3000। এবার আসেন এখানে আমরা পুরো টেবিলটা অ্যানালাইসিস করে দেখলাম একটা জায়গায় ফিক্সড কস্ট দেওয়া আছে দ্যাট ইজ 100 ইউনিট প্রোডাক্টের জন্য একটা ফিক্সড কস্ট দেওয়া আছে, আর কোথাও নাই। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে কি এই ঠিকই 100 ইউনিটের জন্য আবার একটা ভেরিয়েবল কস্ট এছাড়া আর বাকি কোনো জায়গায় কিছু নেই। কিন্তু কোনো জায়গায় কিছু না থাকলে এই টেবিল থেকে আমরা বাকি ইনফরমেশন বের করা সম্ভব, সেটাই আমরা দেখি। তো প্রথমে আমরা কি জানতাম ফিক্সড কস্টটা কি আছে, আমি যাকে প্রশ্ন করবো উনি উত্তর দেন। ইমরান আল কবির আচ্ছা ক্লাসে। ইয়েস ম্যাম। আচ্ছা ফিক্সড কস্টটা কেমন ছিল আমাদের? ফিক্সড কস্ট জিরো প্রোডাকশনের জন্য যদি 3000 হয় তাহলে 3000 প্রোডাকশনের জন্য 3000ই। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, একদম এক্সাক্ট কথা বলছে, আমার আর কিছুই বলা লাগবে না। ফিক্সড কস্টটা হচ্ছে এরকম যে এটা কোয়ান্টিটির সাথে কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিনস আমি যেই কস্টটা বলে দিবে, ইভেন এখানে যদি ফিক্সড কস্ট নাও বলা থাকতো, যদি এখানে বলে দিত ক্যালকুলেট দিস 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 থিং ওয়াই দ্য ফিক্সড কস্ট ইজ 3000, আপনি 3000 প্রত্যেকটার জন্য ধরে কাজ করবেন। তাহলে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি 100 ইউনিটের জন্য আমার ফিক্সড কস্টটা, যেহেতু এটা ফিক্সড সবসময় এটা 3000, তাহলে 0 ইউনিটের জন্য এটা 3000 হবে, 200 ইউনিটের জন্য এটা 3000 হবে, আবার 300 ইউনিটের জন্য এটা 3000ই হবে। তাহলে এবার আসেন ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টটা কি ছিল? ভেরিয়েবল কস্ট ছিল হচ্ছে টিসি মাইনাস এফসি, মানে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্টটা মাইনাস। আমরা অত দরকার নেই, আমরা আগে মাথা কাটে, আমরা 0 ইউনিট হলে কি কোনো ভেরিয়েবল কস্ট থাকে? আমি যাকে প্রশ্ন করবো উত্তর দেন মাহতাব, আপনি বলেন।
জিরো যখন আমাদের প্রোডাকশনই নাই। প্রোডাকশন না থাকলেও কিন্তু আমাদের ফিক্সড কস্ট একটা থাকে, কিন্তু আমাদের কি ভেরিয়েবল কস্ট থাকে? না ম্যাম, থাকে না। আমাদের কিন্তু ভেরিয়েবল কস্ট না, ভেরিয়েবল কস্ট যেটা ভ্যারি করে প্রোডাকশনের সাথে, প্রোডাকশন হলে জি। এই ভেরিয়েবল কস্ট আসবে, জি ম্যাম। আর না হলে আমাদের এই ভেরিয়েবল কস্ট আসবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কোয়ান্টিটি জিরো, তার মানে আমি প্রোডাকশনে এখনো যাই নাই, তার মানে আমার ফিক্সড কস্ট যাই থাকুক না কেন ভেরিয়েবল কস্ট থাকবে জিরো। তাহলে এইটা শুধু জিরো ইউনিটের জন্য মনে রাখবেন, এখানে এটা ক্রস দেওয়া যাবে না। অনেকেই যেটা করে যে এখানে এটা ক্রস দিয়ে দেয়, ক্রস না, কিন্তু ক্রস ইটসেলফ এ ভ্যালু, অনেকে এটা জিরো দিয়ে দেয়। এই ভ্যালু গুলো, এগুলো জিরো আমরা দিব না, জিরো ক্রস এগুলা হচ্ছে ভ্যালু। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ইউনিট গুলোর ভ্যালু বলা নাই, মানে যেহেতু জিরো ইউনিট আছে, জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ ভাগ করে দিলে এটার ভ্যালু হয়ে যায় হচ্ছে আপনার আনডিফাইন্ড। সো আনডিফাইন্ড হওয়ার কারণে আমরা এখানে জাস্ট কি করবো, এটাকে পাস করে যাবো। তো এখানে দেখবো যে প্রথমে দিকে একটা ডট দেওয়া ছিল, এরপর একটা ডট দিবে, কোনো এখানে জিরো দিবে না, জিরো দিলে আপনার অ্যান্সার জিরো না, এটা আনডিফাইন্ড, তো আনডিফাইন্ডটা আর জিরো। আচ্ছা, এরপরে সেকেন্ড কোয়ান্টিটির জন্য চলে আসি, তাহলে আমার সাথে আজকে টেবিলটা করতে থাকেন। সেকেন্ড কোয়ান্টিটির জন্য চলে আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কস্ট দেওয়া নেই, কিন্তু আমরা কি জানি টোটাল কস্ট ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট। তাহলে আমার ফিক্সড কস্ট অলরেডি আমরা বের করেছি 3000, এটার সাথে অ্যাড করবো হচ্ছে কি আমার ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 300, তাহলে আমি দুটো যোগ করলাম এবং সেখান থেকে আমরা পেলাম যে আমার ভ্যালুটা হচ্ছে 300, তাই না? 3300। 3300 পেয়ে গেলাম। ভেরিয়েবল কস্ট তো দেওয়া ছিল, আমাদের বের করতে হলো না। এবার আসেন অ্যাভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট যেটা আছে 3000, এটাকে ডিভাইড করবো কি কোয়ান্টিটিতে, কোয়ান্টিটি আছে 100, সেখান থেকে আমরা 3000টা 100 দিয়ে ভাগ করে কত হয়, 30, টা পেয়ে গেলাম। এরপরে চলে আসেন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আসছে ভেরিয়েবল কস্ট যেটা দেওয়া আছে 300, ওটাকে আমি হচ্ছে, সরি সরি, হ্যাঁ 300, 300 ওটাকে ডিভাইড করবো হচ্ছে কি কোয়ান্টিটি, হুইচ ইজ 100। এখানে আসতেছে হচ্ছে 3। এরপরে আসেন হচ্ছে টোটাল অ্যাভারেজ টোটাল কস্ট, এটিসি বা অ্যাভারেজ কস্টও বলা হয় অনেক ক্ষেত্রে এটাকে। তো অ্যাভারেজ কস্টটা কি আসবে, টোটাল কস্ট আমার এখানে টোটাল কস্ট কত, 3300 এরকম। তো এটাকে আমরা ডিভাইড করবো কি দিয়ে, আমরা এটা ডিভাইড করবো যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি ইজ আমরা ডিভাইড করবো, তাহলে কত পাইলাম, 30। আচ্ছা, এখানে একটা মজা বলি, আহ, যেহেতু সুযোগ আছে এখানে একটু লিখে দেখেন। দেখেন একটু আগে আমরা দেখলাম না যে টোটাল কস্ট হয়ে গেল, সরি, একটু আগে আমরা একটা ফর্মুলা দেখলাম না, যে এই যে লিখেওছে এখানে টোটাল কস্ট ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস হচ্ছে আমার যে ভেরিয়েবল কস্ট ছিল সেটা। তাহলে টোটাল কস্টের যেটা অ্যাভারেজ একটু বুঝে নেন, এসি, তাই না, বা এটিসি যেটাই বলেন না, ফিক্সড কস্টের অ্যাভারেজ কে, এ এফ সি, ভেরিয়েবল কস্টের অ্যাভারেজ কে, এ বি সি, তাই না? তাহলে এরকম হওয়া উচিত ছিল না যে অ্যাভারেজ কস্ট যখন আমি বের করব, এই ফিক্সড কস্টের অ্যাভারেজ আর ভেরিয়েবল কস্টের অ্যাভারেজকে যদি আমি সাম করি, দেন উই উইল ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ টোটাল কস্ট আর অ্যাভারেজ কস্ট। মজার বিষয় হচ্ছে কি এইভাবেও বের করা যায়। দেখেন এখানে কিন্তু আমরা টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে 33 পেয়েছি। বাই দা ওয়ে, একটু পরের ফর্মুলাটাতে যাই। পরের ফর্মুলাটা কি ছিল, বলেছিল যে পরের ফর্মুলাটা হচ্ছে আপনার অ্যাভারেজ ফিক্সড কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এই দুটো যোগ করলে হবে। এখানে আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট আসলে যে দেখেন 30, আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আসছিল 3। সো ওই দুটো সাম করলেও কিন্তু আমরা 33 পাই। সো আপনার এটা ইচ্ছে যে আপনি কোনটা দিয়ে বের করবেন, যে কোনো একটা দিয়ে বের করবেন। এবার আসেন যেটা সবচেয়ে একটু ডিফিকাল্ট, সেটা নিয়ে বের করি, দ্যাট ইজ মার্জিনাল কস্ট। আবারও যাচ্ছি, মার্জিনাল কস্ট হচ্ছে মিনস চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। চেঞ্জ ইন টোটাল কস্ট বলতে বুঝাবো নিউ টোটাল কস্ট থেকে ওল্ড টোটাল কস্টটাকে মাইনাস করবো, আর কোয়ান্টিটি বলতে বুঝাবো নিউ কোয়ান্টিটি থেকে আমি আমার ওল্ড কোয়ান্টিটিকে মাইনাস। তাহলে এখানে যখন আমি যাচ্ছি, আমি একটু ইয়াও ইউজ করি, এখানে আমার দেখতে পাচ্ছি যে আমার টোটাল কস্ট করবো, যে প্রোডাক্ট যে কোয়ান্টিটিটার জন্য আমি বের করব, সেই কোয়ান্টিটির যে টোটাল কস্ট হবে সেটা হচ্ছে কি আমার নিউ টোটাল কস্ট। আর ঠিক এর প্রিভিয়াসলি যে টোটাল কস্টটা থাকবে সেটা হচ্ছে আমার ওল্ড টোটাল কস্ট। ঠিক একইভাবে যে কোয়ান্টিটির জন্য আমরা মার্জিনাল কস্ট বের করব সেটা হচ্ছে আমার নিউ কোয়ান্টিটি, এবং এর প্রিভিয়াস যে কোয়ান্টিটিটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমার ওল্ড কোয়ান্টিটি হবে। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার নতুন টোটাল কস্ট বেরিয়ে যাচ্ছে।
3300 মাইনাস পুরাতন টোটাল কস্টটা কত, 3000। এই জিনিসটাকে আমি কি দিয়ে ডিভাইড করছি? এই জিনিসটা আমি ইচ্ছা করে একটু ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যাতে একটু বুঝতে পারি। এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে আবার ভাগ করব হচ্ছে গিয়ে আমাদের চেঞ্জ ইন কোয়ান্টিটি যেটা ছিল সেটা দিয়ে। তো কোয়ান্টিটি যে পরিবর্তন হচ্ছে সেটা, তাহলে আমার নতুন কোয়ান্টিটি কি? নতুন কোয়ান্টিটি হচ্ছে আমার 100 মাইনাস আমার পুরাতন কোয়ান্টিটি হচ্ছে 0। সেটা দিয়ে দেবো। বুঝতে পারছি? তাহলে 3300 থেকে আমি যখন হচ্ছে কি 3000 মাইনাস করছি, এখানে আমার আসে হচ্ছে 300 ডিভাইডেড, এখানে ডিফারেন্সটা হচ্ছে 100, সো দ্যাট এখানে অ্যান্সারটা হলো হচ্ছে আমার। তা অনেকে বলবেন ম্যাডাম ভেরিয়েবল কস্ট আর মার্জিনাল কস্ট কি সেম হয় না? ভেরিয়েবল কস্ট মার্জিনাল কস্ট সবসময় সেম হয় না। এখানে জাস্ট আমরা বের করলাম, সেখানে বসে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমি কি আরেকটা রো করে বুঝাবো? ম্যাম আর একটু বলবেন, আবার কি মার্জিনাল কস্টটা কেন একটু আবার বলবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরো একটা করে দিই, তারপরে হচ্ছে আরো দুইটা রো আমি মেক করে দিব আপনাদের, তাতে হচ্ছে কি ওইগুলো আপনারা সলভ করবেন, এখন আমার সাথে সাথেই করে ফেলবেন। তাহলে ওকে ওকে। আপনাদের হচ্ছে ইয়া হবে, আমি আরেকটা রো করে দিব, মানে আরেকটা রো তাহলে এখন সলভ করে দিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা দুইটা রো সেট করি, তাতে হচ্ছে গিয়ে ওগুলো আপনারা করবেন, আর আমি এখন আরেকটা করে দিব, নিচের দিকে একটা করবো, এই জন্য বলছি। তাহলে এখানে যেহেতু 300 ছিল, আমি আরেকটা কোয়ান্টিটি নিলাম 400, এখানে আরেকটা কোয়ান্টিটি নিলাম 500। 400টাই করবো, এই কারণে হচ্ছে আমি নিচ্ছি। আর এখানে এটা টোটাল কস্ট দেওয়া দরকার নেই, আমি ভেরিয়েবল কস্ট নিলাম, ভেরিয়েবল কস্ট নিলাম 900, এখানে ভেরিয়েবল কস্ট নিলাম 1500। এভাবে বললাম। আচ্ছা, আমি এখন 400 যেটা আছে এই কলামটা সলভ করে দিচ্ছি। এই 400 কলামটা যখন আমি যাচ্ছি, আমার এখানে টোটাল কস্ট দেওয়া নেই, আমার এখানে ভেরিয়েবল কস্ট দেওয়া নেই, শুধু ফিক্সড কস্ট দেওয়া নেই, শুধু একটা ভেরিয়েবল কস্ট আছে, কিন্তু এই একটা ভ্যালু দিয়ে আমরা বাকিগুলো বের করতে পারবো। এটাই মজা, দেখেন। প্রথমে কি, আমরা যেহেতু জানি 0 ইউনিটের জন্য ফিক্সড কস্ট যেটা হবে, 400 ইউনিটের জন্য ফিক্সড কস্ট সেটাই হবে। তাহলে এখানে ফিক্সড কস্ট যেটা আমরা জানি 3000, তাহলে আমার ফিক্সড কস্ট এখানে 3000 চলে আসবে। এবার আসেন টোটাল কস্ট কি? টোটাল কস্ট ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল ভেরিয়েবল। কস্ট। ভেরিয়েবল কস্ট, তাহলে কি হলো, দুটোকে যোগ করলাম, যোগ করে আমি কি পেলাম? যোগ তিন করে হাজার পেলাম নয়শো হচ্ছে 3000। আমাকে হেল্প করেন, আমি এটাতে রাগ করি না, মানে বলেন এটাই বেটার। আচ্ছা, তারপরে আসেন অ্যাভারেজ ভেরিয়েবল, অ্যাভারেজ ফিক্সড কস্ট বের করবো। অ্যাভারেজ ফিক্সড কস্ট বের করার জন্য আমরা কি করবো? ফিক্সড কস্টের অ্যাভারেজ, তাহলে এখানে ফিক্সড কস্ট কে ছিল 3000, একে ভাগ করবো কত দিয়ে? অ্যাভারেজ হচ্ছে 400। এখন দেন এটা বলেন, ক্যালকুলেটর ইউজ করেন বা মোবাইলের ক্যালকুলেটর ইউজ করেন, তাতেই হবে। 7.5। 7.5, এটা আসলো আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট। এবার আসেন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, তাহলে আমরা এখানে যা ভেরিয়েবল কস্ট ছিল লাইক 900, এটাকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করো, কোয়ান্টিটি হচ্ছে আমার এখানে 400, তাহলে ভাগ করলাম কত হলো? 2 পয়েন্ট সামথিং আসবে। 2.25। এবার আসেন অ্যাভারেজ কস্ট, যেটা যেটা আমরা দুইটা ভাবে বের করতে পারি, আমাদের জন্য যেটা সহজ হয় সেটা করি। তো আমার কাছে এটাই সহজ মনে হয়। টোটাল কস্টকে আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ করলাম, টোটাল কস্ট হলো 3900, কোয়ান্টিটি হচ্ছে 400, সেটা দিয়ে ভাগ করলাম, কত হলো? 9.75। 0.7। বাহ, সুন্দর ভ্যালু আসতেছে তো। ফাইনালি এখন মার্জিনাল কস্ট বের করবো, যেহেতু এটা আগের বারও আরেকবার বলছে, এটা আরেকবার একটু ডিটেল করবো। মার্জিনাল কস্ট বের করার ফর্মুলা কি হবে? অবশ্যই চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। টোটাল কস্ট কোনটা পাবো? ওই যে বলেছিলেন যে যেই কোয়ান্টিটিটা ইউজ করবো, লাইক আমরা এখন 400 কোয়ান্টিটি ইউজ করছি, ওটার জন্য মার্জিনাল কস্ট বের করবো। ওইটার জন্য যে টোটাল কস্ট আসবে ওটা হচ্ছে আমার নিউ টোটাল কস্ট, আর ঠিক এটার প্রিভিয়াসলি যে টোটাল কস্টটা থাকবে সেটা হবে আমার ওল্ড টোটাল কস্ট। ঠিক একইভাবে কোয়ান্টিটিরও আমি যেটার জন্য বের করবো সেটা হচ্ছে আমার নিউ কোয়ান্টিটি, এবং এর প্রিভিয়াস যেটা থাকবে সেটা হচ্ছে আমার ওল্ড কোয়ান্টিটি। আমরা এইভাবে দিব বিষয়, লাইক এখানে তাহলে আমার নিউ টোটাল কস্ট 3900, এটা থেকে মাইনাস করবো কি আগের যে টোটাল কস্ট ছিল। এখানে একটা আমি ইচ্ছা করে এটা দিচ্ছি যাতে মাইনাস আসে, হ্যাঁ, কারণ মাইনাসও আসতে পারে, এটা তাহলে বোঝা দরকার আছে। আগের টোটাল কস্টটা কত ছিল? 4500।
ওকে, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, যেটা করলে আমাদের জন্য ইজিয়ার হয়। দেন আমরা এটাকে ডিভাইড করব কি দিয়ে? এটাকে আমরা ডিভাইড করলাম হচ্ছে কি নিউ কোয়ান্টিটি। আমার নিউ কোয়ান্টিটি কি? নিউ কোয়ান্টিটি হচ্ছে গিয়ে 400। এটাকে মাইনাস করবো হচ্ছে কি ওল্ড কোয়ান্টিটি। এখন আপনি বললেন যে ম্যাডাম উপরে তো মাইনাস চলে আসছে, তাহলে আমরা কি করবো? মাইনাস দূরেই কাজ করবো। মাইনাস হলে মার্জিনাল কস্ট মাইনাস আসতে পারে অনেক ক্ষেত্রে, এটা ভুল না। তো তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হচ্ছে? সেটা এরকম আছে না যে মাইনাস মাইনাস 600 ডিভাইডেড বাই মাইনাস ডিভাইডেড বাই 100, 100। তো অ্যান্সারটা কি চলে আসছে? অ্যান্সারটা আসতেছে হচ্ছে -6 না? -6। তো -6, তো মাইনাস ভ্যালু আমাদের আসতে পারে, এটাই বলতে চাচ্ছি। এখন আমরা যেহেতু পুরোপুরি বুঝে গেলাম জিনিসটা, ইনশাল্লাহ এই যে আর একটা কলাম আমি বের করেছি, 200 300 এরটা আমি বের করি। প্রত্যেকটা কলাম করতে 1 মিনিটেরও কম সময়, তাও 1 মিনিট ধরে 3 মিনিট সময় দিলাম। এই 3 মিনিট হচ্ছে কি আপনারা এখন এই তিনটা কলামের ভ্যালু বের করেন। ভ্যালু বের করে ইনস্ট্যান্ট, এখন আমি এটা হোয়াটসঅ্যাপে দেখছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমরা সবাই, মনে হয় না আমাদের একটা হোয়াটসঅ্যাপ আছে না? সেখানে জাস্ট ছবিটা তুলে স্ন্যাপটা তুলে দেন, একটু দেখি কি অবস্থা সবার। ওই টেবিলটার ম্যাথটা। আচ্ছা, অনেকে আছেন বলবেন যে ম্যাডাম আমি মোবাইল ফোনে করছি, মোবাইল ফোনের স্ক্রিনশট দিলেও হবে। যে যেই ফর্মে করছেন সেটার একটা ম্যাম জাস্ট। এই ডক ফাইলটা কি পরে গ্রুপে দিয়ে ইয়েতে দিয়ে দিবেন, গুগল ক্লাসরুমে? হ্যাঁ, আমি ফাইলটা দিয়েছি অলরেডি, সলভটা দেই নাই, বাট এটার একটা ফাইল দিয়েছি, টেবিলটা জাস্ট দিয়েছি। রটা এটাও দিব, দেখছিলাম ম্যাম। এইটা দিব, ওকে ম্যাম, আচ্ছা জান এটাও দিব, কিন্তু এখন ঠিক আপনারা আছে ম্যাম, একটু থ্যাংক সলভ ইউ। করেন, বাকিগুলো সলভ করেন। করে ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিটা দিবেন। 3 মিনিট সময় পাবেন, তাহলে এখন বাজে 7টা 20, 7টা 23 পর্যন্ত সময় পাবেন। ওকে, আমি বুঝতে পারছি। ইন দ্য মিন টাইম আমি আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিই, আমি একটু নিজেই দেখে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, আপনাদের কিছু বলতে হবে না। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা কল করছি। তারা জাস্ট হচ্ছে গিয়ে মাইক্রোফোনটা আনমিউট করে বললেই হবে। আর যদি একজন যেমন এখন লিভ করলেন, আমি দেখতে পাইনি কে লিভ করেছে, নেটওয়ার্ক ইস্যুটা থাকে, এটা আমাকে একটু জানাবেন। আমি 2টা অ্যাটেন্ডেন্স নিবো আজকে, ডোন্ট ওয়ারি, এরপরও আর একটা নিবো 8:30টার দিকে। বাঁধন কুমার বিশ্বাস, আচ্ছা, তামান্না তাবাসসুম প্রীতি প্রেজেন্ট দেখেছি। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান আছেন? ম্যাম ইমরানুল কবির বের হয়ে গেছিলাম মিটিং থেকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা হচ্ছেন অন দা ওয়ে আছেন, যাদের একটু প্রবলেম, আজকে রাত 10টার মধ্যে এটা সলভ করে দিলেই হবে, সলভ করে দিয়ে দিলেই হবে। আচ্ছা, মাহমুদুল হাসান নাই, মাহতাব হোসেন প্রেজেন্ট, ফিরোজ আলম, ফিরোজ আলম তো আছেন, প্রেজেন্ট, ইমরান প্রেজেন্ট, জাওয়াদ, রাহাত, নাসরিন আক্তার, রাকিব, মাসুদুল ইসলাম রাকিব, জি প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ জুয়েল রানা, জি ম্যাম। মোহাম্মদ এ, সাকিব আকন, সাকিব আকনকে তো দেখেছিলাম। আচ্ছা, কেউ একটু মেকশিওর করেন, শামীম খান প্রেজেন্ট আছেন, জুবাইর আহমেদ, জুবাইর আহমেদ, মোহাম্মদ রাসেল আলী, আহমেদুল্লাহ মুসা প্রেজেন্ট, শেখ শাহরিয়ার আলম প্রেজেন্ট। আচ্ছা, ওকে। আমাদের কি টেবিলটা সলভ হয়ে গেছে? যদি 1 মিনিট দিয়েছে, আমি আমার একটু ফার্স্ট যেটা ভালো লাগে। টেবিলটা কি সলভ হয়েছে? আরো 1 মিনিট কাজ করো।
আই ফিল লাইক এটা সলভ হয়ে যাওয়ার কথা, তো আপনারা তো ইমেজ দিবেন, তখন আমি এটা চেক করে দেখবো ইনস্ট্যান্ট যে এটা ঠিক আছে কিনা। যেমন ইমরান দিয়ে ফেলছেন। ইমরানের আমি একটা কানেকশন বলে দিই। মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটু লাস্ট ক্লাসে বলেছি, মার্জিনাল কস্টের যে লাইনটা হবে আমাদের, অন্যগুলো এতটা ভেঙে না করলেও হবে, বাট এই মার্জিনাল কস্টের স্টেপটা শুধু দেখাইতে হবে, যেহেতু মার্জিনাল কস্ট একটু ডিফিকাল্ট, মার্জিনাল কস্টের স্টেপটা আমরা দেখাবো। ওকে। আর বাকিগুলো এরকম যদি ডিরেক্ট অ্যান্সার বসান তাও মার্কস পাবেন, মানে এখানে মার্কস কাটি না। তো মার্জিনাল কস্টটা যাতে আমরা ডিরেক্ট স্টেপ, ডিরেক্ট, এই যে দুইটা স্টেপ, এই দুটো স্টেপ যাতে আমরা বের করি, এতটুকু। সো ওকে আমি, ম্যাম। হ্যাঁ, তারপর আমি ফাইলটা দিয়ে দিব, আবারও বলছি ফাইলটা আপনাদের কোর ক্লাসরুমে দিব, যাতে এটা থেকে কিছু সলভ করা আছে, এটা যেহেতু র ফাইলটা দিয়েছিলাম। তো এরপরে আমরা তাহলে তাহলে আমাদের কস্টিং ক্যালকুলেশন হয়ে গেল। সেম টেবিলেই আমি এখন আপনাদের সামনেই করব। সেম টেবিলে এখন এই টেবিলটা দিয়েই আমি চাইলে প্রফিট বের বের করারও একটা ফর্মুলা দিতে পারি, যদিও এটা খুব কনজাস্টেড হয়ে যাবে, বাট একই টেবিলে দিতে হবে আমার। আমি একটু এটা না হয় একটু ইয়ার করে দিই, ছোট করে দিই লেখাটা। তো এই টেবিলটাতেই আমরা চাইলে আবার আপনার হচ্ছে গিয়ে আপনার যেটা বলতে চাচ্ছিলাম যে প্রফিট বের করার ফর্মুলা দিতে পারি। প্রফিট, তো আমরা সেই জায়গাটাতে যাবো। প্রফিট বের করতে হলে আমার দুইটা কলাম এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে একটা প্রাইসের জন্য একটা কলাম অ্যাড করতে হবে, আর একটা হচ্ছে রেভিনিউর জন্য একটা, ও এটা তো মুছে যাচ্ছে। আচ্ছা, আমি নিচে একটা টেবিল নিয়ে আসি। আমি নিচে একটা টেবিল নিয়ে আসি। তো এখানে আমরা এই সেম টেবিলটাতে এরকম হবে না, যেহেতু আমি ফাইনালে তখন তো ডিজি টেবিল মেক করে দিব। তো সেখানে আমার আরো তিনটা কলাম যদি আমি এখানে অ্যাড করতাম, সেক্ষেত্রে যেটা হতো যে আমি হচ্ছে চাইলে এখানে একটা টেবিল হচ্ছে গিয়ে অ্যাড করে নিলে আমরা সেখানে সিলেক্ট করতে পারছি না, এখান থেকে সিলেক্ট হয়ে যাচ্ছে। ম্যাম এন্টার দিয়ে নিচে আসলে তারপর হচ্ছে করা যাবে। এই যে নিচেই সিলেক্ট করছিলাম, বাট এখানে আমি যে একটা টেবিল দিতে চাচ্ছি, টেবিল হচ্ছে না। ও আচ্ছা, নিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখানে যদি আরো তিনটা কলাম আমি অ্যাড করে দিতে পারতাম, তিনটা কলাম লাইক হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমি যদি আরো তিনটা কলাম অ্যাড করে দিতে পারতাম, তাহলেই হচ্ছে গিয়ে আমাদের এখানে আমরা হচ্ছে প্রফিট ক্যালকুলেশনের জায়গাটাতেও আসতে পারবো। So, আমি তিনটা কলাম, এইটা যদিও আলাদা আলাদা করে করছে, আবার বলি পরীক্ষায় আলাদা থাকবে না, বা পরীক্ষা যদি আলাদা থাকে সেক্ষেত্রে বলা থাকবে যে প্রফিট ক্যালকুলেশন করে না। তো আমি সাধারণত একসাথে দিই, যদি প্রফিট এটার সাথে দিচ্ছি, তো এটার জন্য আমাদের আরো কত কোয়ান্টিটি আছে, এক দুই তিন, কটা কোয়ান্টিটি যেহেতু আছে, আমরা হচ্ছে গিয়ে আমাদের আরো তিনটা কলাম এখানে অ্যাড করতে হতো। তিনটা কলাম কি, যে এই কোয়ান্টিটি ওয়াইজ, আমি এই জন্য আবার একটু কোয়ান্টিটিতে লিখে নিচ্ছি, কোয়ান্টিটি ওয়াইজ আমাদের হচ্ছে গিয়ে কোয়ান্টিটি ওয়াইজ আমরা হচ্ছে গিয়ে প্রাইসটা একটু বলে দিতে হবে। প্রাইসটা বলে দিলেই আমরা হচ্ছে গিয়ে সেখান থেকে টোটাল রেভিনিউটা বের করে নিতে পারবো, টিআর যেটা। টোটাল রেভিনিউটা বের করতে পারলে সেটার সাথে সাথে আমরা একই সাথে সেখান থেকে টোটাল প্রফিটটাও হচ্ছে গিয়ে ওখান থেকে বের করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি তো আমরা এখানে প্রফিটও বের করে দেবো। আমি এটা বড় করে লিখবো, আমি আপাতত জাস্ট স্পেস হওয়ার জন্য আমি এই কাজটা করলাম। তো এখান থেকে আমরা চাইলে এইভাবে বের করে নিতে পারি, এবং ক্যালিব্রে এটা একটু বড় করে লিখবো আমরা। তো এখান থেকে বের করে নিতে পারি, এবং আমি এটা, আমরা হচ্ছে এটা বোল্ড করে দিই। আমরা কোয়ান্টিটিটা একটু মনে রাখি, যে আমার প্রথম কোয়ান্টিটি ছিল হচ্ছে 0, দেন আমাদের ছিল হচ্ছে গিয়ে 100, দেন আমার ছিল হচ্ছে গিয়ে 200, দেন আমার ছিল 300, 400, 400 পর্যন্তই থাকুক, পরেরটা আমরা পরে নিয়ে আসতে পারবো। তো প্রত্যেকটা কোয়ান্টিটির জন্য আমরা আবার প্রাইস দিয়ে দিলাম। ধরে নিলাম যে জিরো কোয়ান্টিটি আমাদের প্রোডাক্ট ইজ সেল ফাইন্যান্স, তো এটার ভ্যালু হচ্ছে গিয়ে আপনার $0, এখানে কোনো কিছুই ছিল না। এরপরে হচ্ছে পরে যখন আমরা প্রোডাক্টটা শুরু করলাম, তখন আমি ধরে নিচ্ছি, আচ্ছা এখানে কিন্তু আমরা কস্টিং বের করে নিয়েছি, ওইটারই জাস্ট বের করছি। তো আমি ধরে নিলাম যে আমরা, আচ্ছা মাহতাব বলেন, $100, 100 ইউনিট আপনার প্রোডাক্ট তৈরি করেছেন, তো এটা প্রাইস কত রাখবেন? কারণ ডলার একটা প্রাইস বলেন। 1000। বেশি হয়ে যাবে না, ছোট একটা প্রাইস বলেন।
ধরেন 5,000 ওকে, যদি ফাইভ। হয়, ফাইভ ওকে, বলে $20 $20 প্রাইস করবে। আচ্ছা, মাদাম 100 ইউনিটের জন্য $20 প্রাইসে এটা সেল করবে, এটা দিয়ে হিসাব করবে। আচ্ছা, যেহেতু $20 প্রাইসে, তাহলে 200 প্রোডাক্ট যখন সেল হচ্ছে, আমি ধরলাম যে আরো একটু সেলার মনে করলো যে আমি একটু দাম বাড়াই দিই, তো আমরা এখানে 22.5 দিলাম। 300 যখন হলো, বাই দ্য ওয়ে, যখন প্রোডাক্ট মার্কেটে বেশি চলে আসলো, কাস্টমাররা এটা কিনতে চাইলো না, আমরা একটু উল্টো কাজ করি, তখন এটা ইনসেনটিভ দিয়ে কম ডলারে সেল করলো, 18.5 এই ডলারে সেল করলো। আবার এটা হচ্ছে গিয়ে হঠাৎ করে মার্কেটে একটা ডিমান্ড বৃদ্ধি পেলো, তো আমি ধরে নিলাম 400-এর জন্য, মানে এরকম প্রাইস ফ্ল্যাকচুয়েট করতে পারে, তো তখন এটা $25 সেল করবে। তাহলে এবার চলে যে টিআর। টিআর তো এরকম দেওয়া থাকবে, কিন্তু টিআর ফর্মুলাটা কিভাবে আমরা বের করেছি, আমরা দেখেছিলাম যে প্রাইসকে আমরা যদি কি দিয়ে গুণ করছিলাম, মনে আছে কারোর? প্রাইসকে আমরা কি দিয়ে গুণ করছিলাম? কোয়ান্টিটি। কোয়ান্টিটি দিয়ে যখন আমরা গুণ করছিলাম, তখন হচ্ছে গিয়ে আমরা পাচ্ছিলাম টোটাল রেভিনিউ। তাহলে আসেন 0 ইউনিটের জন্য, বুঝতেই পারছি এটার ভ্যালু কিন্তু 0 হবে। তো টিআর বলছে যে প্রাইস টাইমস কোয়ান্টিটি, প্রাইসও তো আছে, কোয়ান্টিটি, এটার ভ্যালু 0। প্রফিট। এবার আসেন, এই 0 ইউনিটের জন্য কি আমার কোনো খরচ ছিল? টোটাল কস্ট কিছু ছিল? প্রফিটের ফর্মুলা ভুলে গেছেন, সেটার জন্য একটু যাচ্ছি। প্রফিটের ফর্মুলা কি ছিল? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট না? তাহলে তাই যদি হয়, এখানে টিআর কত? 0 না? এই যে আমরা তো বের করলাম টোটাল রেভিনিউ 0, কিন্তু 0 ইউনিটের জন্য কি টোটাল কস্ট 0 ছিল? কস্ট ছিল না? মনে আছে? জি ম্যাম, কষ্ট ছিল ছিল। ম্যাম। 3000 ছিল। 3000। 3000 ছিল, তাহলে আমি কিন্তু 3000 বসাই দিলাম। তাহলে আমার প্রফিট হইলো না, উল্টা কি হলো এখানে? আমরা জানি লস মাইনাস হইল লস 3000। হলো। এখন অনেকে বলবেন যে ম্যাডাম লস কেন হলো? লসটা হলো কারণ ইনিশিয়ালি আমরা জানি আমার প্রোডাকশন না থাকলে একটা প্রোডাক্টে কি ফিক্সড কস্ট থাকেই না, যে আমার খরচ কিন্তু একটা থাকবেই, যে যেটা আমি মানে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো। So, আমার এখানে একটা কস্ট ছিলই। তো সেটাই আমরা অ্যাভয়েড করতে পারি না, তো সেই কারণে আমাদের হচ্ছে কি এখানে একটা কস্টিং চলে আসছে। এই হলো গিয়ে বিষয়। তো আমাদের এখানে লস হচ্ছে। এবার দেখি 200-এ কি হয়। 100-এ আমরা দেখলাম টোটাল রেভিনিউটা বের করি, তো বুঝতে পারছি 20 × 100, এখানে হচ্ছে $2000, এটা হচ্ছে আমার। এখন সব জায়গায় ডলার সাইন দিতে হবে কিনা, ইটস নট ম্যান্ডেটরি, ইচ্ছা হলে দিবেন, না হলে নেই, জাস্ট বুঝতে এটা এটা। এবার আমি প্রফিটটা বের করে দেখে নিই, 100 ইউনিটের জন্য আমার টোটাল কস্ট কত ছিল। 100 ইউনিটের জন্য আমার টোটাল কস্ট ছিল হচ্ছে 650, 3300। 3300। তো আমরা এখানে রেভিনিউ বের করে নিলাম 2000, আর কস্ট হচ্ছে 3300। বুঝলাম, এই দামেও আমরা সেল করলে আমাদের কত? মাইনাস 3300। 31300। তার মানে তাও আমার এখন $1300 লস হচ্ছে, তার মানে এই দামও বিক্রি করা যাবে না। মাদার যে দাম বলে এই দামও আমরা বিক্রি করতে পারবো না। তাহলে এখন দেখি যে এই জায়গায় 200 ইউনিটের জন্য আমি হঠাৎ করে দাম বাড়াই দিচ্ছি। তাহলে এখন দেখি তো, এখন এখানে কি আর কত আসলো, কে একটু বলেন। 4,500। 4500, তো 4500 টাকা আসলে। এবার দেখি তো, এটা হচ্ছে 200 ইউনিটের টোটাল কস্ট কত ছিল? 3800। দেখি এখন আমাদের প্রফিট হয়েছে কিনা। 4500 মাইনাস 3800, ফাইনালি আমরা একটা প্রফিট দেখতে পেলাম, কত হলো? 700। মানে আমরা 700 আমরা একটা প্রফিট করলাম। এইভাবে এইভাবে আমরা চাইলে, যদি আমাকে প্রাইসটা দেওয়া থাকে, শুধুমাত্র প্রাইসটা দেওয়া থাকলে আমরা টিআরও বের করে নিতে পারবো, মানে রেভিনিউ বের করে নিতে পারবো, এবং আমরা তখন চাইলে সেখান থেকে প্রফিটও বের করবো। এই ম্যাথটা দুইটা ভাবে দেওয়া যায়, এটাকে একটু লিখে নিয়েছেন, টেবিলটা করেন, তুলে নেন। তো এই ম্যাথটা আমি একটু পেজটা ক্লোজ করছি, কাজ আমি এই ফাইলটা দিয়ে দিব। তো এখন একটু আসি যে এই কোশ্চেনটা আমি দুটো ভাবে দিতে পারি। একটা হচ্ছে কি আপনার যেখানে আমরা হচ্ছে যে এইভাবে টেবুলার ফর্মে দিব। আর একটা যেটা দিতে পারি, যেটা আপনাদের এই
ইয়াতে দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার স্লাইডে দেওয়া আছে। সেখানে অনেক জায়গায় হবে কি যে এরকম একটা ফর্মুলা আকারে, ফর্মুলা মানে এত কঠিন ভাবে লিখবো না, মানে ওখানে জাস্ট এই টেবিলটা দেওয়ার পর বলবো ইফ দ্য প্রাইস ইজ $20, রাইট? এইভাবে বললাম ইফ দ্য প্রাইস ইজ $20, আমি এই ধরনের এই টেবিলটাই দিয়েছি, দিয়ে বললাম যে ফাইন্ড আউট দ্য টোটাল রেভিনিউ অ্যান্ড, না এটা না, এই টেবিলটা দিয়েছি, সরি, এই টেবিলটা দিয়েছি। তারপর আমি বললাম যে ইফ দ্য প্রাইস ইজ $20, ফাইন্ড আউট অ্যাট হুইচ কোয়ান্টিটি দিস প্রডিউসার উইল মেক প্রফিট। এরকম বলে দিলাম, যে মানে পুরো এই টেবিলটাই দেওয়া আছে। দেন জাস্ট বললাম একটা প্রাইস বলে দিলাম, যে বললাম প্রত্যেকটা ইউনিটের জন্য প্রাইস ধরেন $20। $20 হলে কোয়ান্টিটির জন্য 1 2 3 4 5 এরকম কোয়ান্টিটি বাসে ছাড়া প্রফিট মেক করবে। তখন আপনি কি করবেন? তখন এই যে দেখলেন তো আমরা দুইটা টেবিল মেক করলাম। সেকেন্ড টেবিলে যে আমি প্রাইস থেকে কোয়ান্টিটি, প্রাইস আর কোয়ান্টিটি গুণ দিয়ে টিআর মানে টোটাল রেভিনিউ বের করে নিলাম। আর সব জায়গায় দেখেন আমার টোটাল কস্ট বের করাই আছে। এই টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা মাইনাস করলে আপনি দেখবেন যে আপনার কোথায় প্রফিট হয়। প্রফিট হয় তাহলে হইলো, না হলে আপনার জিরো। এইভাবে হতে পারে। তো একটা আছে এইভাবে একটু ডিস্ট্রাকটিভ পার্ট ভাবে দিই, অথবা যেটা ওয়ার্ড ফাইলে দেখতে পাচ্ছিলাম, যে এটা একটা একটা টেবিল আমি নিয়ে আসবো। সেখানে আমরা হচ্ছে গিয়ে জাস্ট এখানে একটা প্রাইসের একটা টেবিল, একটা কলাম তৈরি করে দিব, দিয়ে আপনি হচ্ছেন কি এখান থেকে প্রফিটটাও বের করে দিন, ওইভাবেও দিতে পারবেন। তো যেভাবে আসলে সুবিধা হয়। এরপরে আসেন বইয়ে যেটা আপনারা পাবেন সেই জিনিসটা কি, এটা একটু বুঝে নিয়ে ইন আওয়ার বুক আপনি দেখবেন যে এরকম বেশ কিছু ছবি টবি দেওয়া আছে। এটা কি? আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে, আমি একটা ব্রেক দিব, এটা শেষ করে ব্রেকটা দিব। এরপরে আমরা হচ্ছে গিয়ে একটা হেলথ ব্রেকে যাব। আহ, যে কারো যদি মনে হয় যে একটু নাস্তা করে আসবেন, সেটা করবো 10 মিনিটস এর একটা ব্রেক দিব, দেন আমরা আবার ডিমান্ড চ্যাপ্টার দিয়ে স্টার্ট করবো। আমরা কিন্তু চ্যাপ্টার 3 আজকে চলে যাবো। তো দেন হচ্ছে কি, যেটা হচ্ছে যে আমরা যদি প্রায় টোটাল রেভিনিউকে, এই যে কোয়ান্টিটি আমাদের এরকম দেওয়া থাকতো, তো কোয়ান্টিটিকে আমি যদি এক্স এক্সিস এ বসাই, এবং রেভিনিউকে যদি, টোটাল রেভিনিউকে যদি আমি ওয়াই এক্সিস এ বসাতে থাকি, এটা কিভাবে, এটা জাস্ট ফ্রি হ্যান্ড একটা হচ্ছে গিয়ে আপনি গ্রাফে আঁকেন যদি, অলওয়েজ দেখবেন যে টোটাল রেভিনিউ কার্ভ এরকম উপরের দিকে চলে গেছে। এটাকে আমরা বলি আপওয়ার্ড স্লোপিং। মনে রাখবেন যে টোটাল রেভিনিউ মানে টোটাল সেলটা এরকম একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এটা কখনো নেগেটিভ হয় না। আপওয়ার্ড স্লোপিং কার্ভ আমরা ইউজুয়ালি পেয়ে থাকি। কারণ প্রফিটটা যখন আমরা করি তখন যেটা হয় যে, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি ইয়া করবো, অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্ট করবো, যাদের প্রবলেম হচ্ছে আমি এটা বলছি তো। সেই আমরা এখন একটা এমনি একটা ব্রেক নিব, যাদের একটু ঝামেলা হচ্ছে তারা একটু ব্রেক নিয়ে দেন আবার ব্যাক করতে পারে। তো যেটা হচ্ছে টোটাল রেভিনিউ, যদি আমরা এক্স এক্সিস এ হচ্ছে কি কোয়ান্টিটি আর ওয়াই এক্সিস এ যদি রেভিনিউ বসে, তাহলে এরকম একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ। আবার একই ভাবে প্রশ্ন হতে পারে, ম্যাডাম মার্জিনাল রেভিনিউর কার্ভ দেখতে কেমন হয়? মার্জিনাল রেভিনিউ কার্ভ সাধারণত ডাউনওয়ার্ড স্লোপিং, নিচের দিকে যায়। তো সেই ক্ষেত্রে একই রকম, এক্স এক্সিস এ আমরা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি বসাই, আর ওয়াই এক্সিস এ হচ্ছে মার্জিনাল রেভিনিউ বসাই। এটা প্রশ্ন আসতে পারে, ম্যাডাম ফিক্সড কস্ট দেখতে কেমন হয়, ভেরিয়েবল কস্ট দেখতে কেমন হয়? এটা আমরা লাস্ট ক্লাসে ইন পার্সন ক্লাসে পড়েছিলাম। তারপর আমি স্লাইডটা দিয়েছি, সেই স্লাইডটাও দেখাচ্ছি। সেখানে আমরা দেখেছিলাম যে, sorry, সেখানে আমরা দেখেছিলাম যে ফিক্সড কস্ট হচ্ছে একটা এরকম হরাইজন্টাল লাইন হয়, ভেরিয়েবল কস্ট একটা আপওয়ার্ড স্লোপিং লাইন হয়। টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট যেখান থেকে শুরু হয় সেখান থেকে, টোটাল কস্ট কখনো 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়, যেহেতু আমরা জানি যে 0 ইউনিটের জন্য আমার একটা হলো ফিক্সড কস্ট থাকে। তো সেই ফিক্সড কস্টের ইউনিটে টোটাল কস্টের রয়েছে যদি আপওয়ার্ড স্লোপ, কোয়ান্টিটি বাড়লে আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হয়, বাট অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ হয়। বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি, অ্যাভারেজ ফিক্সড কস্টটা যত কোয়ান্টিটি বাড়ে সাধারণত এএফসি কমতে থাকে। কারণ যেহেতু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বড় বড় ইউনিটের মধ্যে ভাগ হতে শুরু করে, এই জন্য কমতে থাকে। আর ভেরিয়েবল কস্ট যেটা হয় সেটা হচ্ছে কি, যত কোয়ান্টিটি বাড়ে তখন হচ্ছে একটা আপওয়ার্ড। আচ্ছা, এখন আমরা একটু হেলথ ব্রেকে যাচ্ছি। হেলথ ব্রেক মানে আমি ক্লাস ক্লোজ করছি না, সেম লিঙ্কে থাকবো, জাস্ট এখন একটু রেকর্ডিংটা পজ রাখবো। এখন বাজে 7টা 37, আমরা আবার 7টা 47 থেকে শুরু করবো। 10 মিনিট একটা হেলথ ব্রেক, সবাই চাইলে লিভও নিতে পারেন, চাইলে যে একটু আহ হালকা স্ন্যাক্স খেয়ে আসি, ঠিক আছে? দেন আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করবো। আচ্ছা, ক্লাস কতক্ষণ হবেন? একজন আমাকে ডিরেক্ট মেসেজ পাঠিয়েছেন। আমি হচ্ছে গিয়ে আজকে দুইটা ক্লাস, আপনাদের দুইটা ক্লাসের আমাদের টাইম হচ্ছে 2.5 ঘন্টা, 9টা পর্যন্ত নিব ক্লাস। জান একটু ব্রেক নিয়ে আসেন।
আমরা একদম ইজি একটা রেফারেন্স আমরা দিব, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এটা হচ্ছে পার্কিন, সরি, ম্যানকিউর একটা বই। এটা আমরা বেসিক ইকোনমিক্স এর ক্ষেত্রে এই বইটা খুব বেশি ইউজ করে থাকি। তো সেই বইটা দেবো, বইটাও দিয়ে দেবো, আবার একটা স্লাইড প্রিপেয়ার করেছি আমি, সেটাও দিয়ে। তো আগে একটু আমরা দেখে নিই যে কেন আমরা আমাদের বেসিক যে রেফারেন্সটা ছিল সেটা ইউজ করছি না। তো মার্ক হার্শের বইটাতে ঝামেলাটা করতে, সেই জায়গাটাতে আমরা যাব। মার্ক হার্শের বইতে আপনার এই পুরো ইয়াটা যেটাকে আমরা বলছিলাম যে আমাদের রেকর্ডিং অন হয়েছে না? হ্যাঁ। তো আমরা যেটাকে বলছিলাম যে আমরা যখন হচ্ছে গিয়ে আমাদের ইয়াটা ক্যালকুলেশন করছিলাম, ইভেন দেখবেন যে কস্টের যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, দ্যাট ইজ ইকোনমিক অপটিমাইজেশন, সেখানে ডিরেক্ট ম্যাথস গুলো অ্যাভয়েড করেছে, যেখানে হচ্ছে গিয়ে ক্যালকুলাস ইনপুট দিয়েছে। কারণ আমাদের শুধু ক্যালকুলেশন করতে পারলেই হয়, এই যে বড় ফাংশন যেটা বড় ম্যাথে সবকিছু থাকবে, টেবিল 2.3 এটা দেখতে পারেন। তো ওটা হচ্ছে কি আমরা অ্যাভয়েড করেছি। তো অ্যাভয়েড করার কারণে যেটা হচ্ছে, মার্ক হয়েছে ওনার বইয়ে আবার এই জায়গাটাতে আপনার আহ, অনেক কঠিন ভাবে জিনিসটা দিয়েছে। আমি একটু দেখাচ্ছিও কঠিনটা কিরকম, দেখেন। বলে যে চ্যাপ্টার 3 তে যাচ্ছি। আমাদের কিন্তু অলরেডি চ্যাপ্টার শেষ, আমরা ক্যালকুলেশন করা শিখেছি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপাতত দরকার নাই, তাদের শুধু ক্যালকুলেশন করাগুলো বুঝলে হবে, ইকোনমিক অপটিমাইজেশন এটা বুঝলে। তো এখানে আপনার প্রবলেম গুলো যখন দেখবেন, সেটা হচ্ছে গিয়ে চাইলে এখানে যে স্পেশালি প্রবলেম জায়গাটাতে প্রাইস এবং কোয়ান্টিটি যেমন দেওয়া আছে, এখান থেকে টিআর এবং এমআর ভ্যালুস এই ধরনের টেবিল গুলো সলভ করতে পারেন। প্রাইস কোয়ান্টিটি দেওয়া আছে, এখানে মার্জিনাল প্রফিট বের করেছে, তো এই টেবিল গুলো সলভ করে দেখতে পারেন। তাহলে হচ্ছে কি এখান থেকে আইডিয়া পাবে কিরকম প্রশ্ন আমি করতে পারি। তাহলে যাদের মনে হয় যে আমি আর একটু আহ, বিষয়টা ভালোভাবে বুঝতে চাই, তারা অ্যাপেন্ডিক্সটা পড়ে দেখতে পারেন, চ্যাপ্টার 3। হ্যাঁ, তো চ্যাপ্টার 3 দেখেন ডিমান্ড এন্ড সাপ্লাই খুব ডিরেক্টলি বোঝানো যায়। তো সেটাকে উনি যেটা করেছে, এটা ইউটিলিটি ফাংশন দিয়ে দেখিয়েছে, যেটা আমরা করবো না, কারণ ইউটিলিটি ফাংশন দিয়ে আমাদের আসলে এত কঠিন ভাবে বোঝা দরকার নেই। দেন মার্কেট ডিমান্ড ফাংশন সেইভাবে লং একটা ফাংশন দেখিয়েছে। ইউজুয়ালি আমরা এই ধরনের লং ফাংশন করি হচ্ছে আপনার ইকোনোমেট্রিক্স আমরা বুঝি যে মনে হয় ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, সেটাকে আমরা ইকোনোমেট্রিক্স বলি। দেন একটা ইন্ডাস্ট্রির জন্য ডিমান্ড কার্ভ কিরকম হতে পারে, একটা ফার্মের জন্য ডিমান্ড কার্ভ কিরকম হতে পারে, সেটা নিয়ে একটা ডিফারেন্ট থিংস। দেন ডিমান্ড কার্ভ নিয়ে কিন্তু দেখেন আলটিমেটলি ডিমান্ড কার্ভের কোনো ছবি নেই, ফাইনালি এখানে আসছে, তাও সেখানে প্রাইস কোয়ান্টিটি এমন ভাবে দিয়েছে যে খুব সহজে বুঝতে পারবে না। তো বেসিকলি এখানে আমাদের জানা কি দরকার, যে ডিমান্ড কার্ভ কিরকম হয়, ডিমান্ড কার্ভ কখন শিফট করতে পারে, মানে মুভ করতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে, ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে। সাপ্লাই কিভাবে ডিমান্ডের উপর ইম্প্যাক্ট ফেলে, ইকুইলিব্রিয়াম যেখানে ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়াল হবে, এই বিষয়গুলো জানা দরকার। তো এই বইতে জিনিসগুলো খুব কঠিন ভাবে দেওয়া, এ কারণে আমরা একটা ইজি ভাবে ওয়েতে বোঝানোর জন্য আমরা একটা সহজ চ্যাপ্টার ধরে, সহজ রেফারেন্স ধরে পড়বো। সেটা বলছিলাম হচ্ছে গিয়ে, যেটা বলছিলাম যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, ওই বইটা ধরে পড়বো, এবং এটা হচ্ছে ম্যানকিউর বই থেকে আমরা পড়ছি। আজকে ক্লাস শেষে আমি এই রেফারেন্সটা দিয়ে দিবো আপনাদের, ইনশাল্লাহ। ওয়েব পেজ মানে গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। তো বইটাও আমি একটু ওপেন করে দেখাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে কেমন, কোন চ্যাপ্টারটা আপনারা এখানে পড়বেন, সেটাও আমি দেখাচ্ছি। সময় দেন আমাকে। তো আমরা এই রেফারেন্সটা ফলো করবো, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এটা 8th এডিশনে আছে। এটাই সবচেয়ে লেটেস্ট এডিশন এখন। এটার হচ্ছে কি চ্যাপ্টার 3টা আমরা হচ্ছে স্টাডি করবো। এটার সুবিধাটা হচ্ছে কি যে একদম একবারে বের করে ফেলা যায়। সরি, মাই মিস্টেক, চ্যাপ্টার 4টা স্টাডি করি। চ্যাপ্টার 4টাই হচ্ছে যে মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। এখানে আমাদের ডিমান্ড সাপ্লাই বোথ নিয়ে এখানে স্টাডি করা হচ্ছে। এইখানে একটু দেখেন, জাস্ট এই চ্যাপ্টারটা দেখেন, এর কারণে আমি এটা পড়াতে চাইলাম। তো দেখেন, হিয়ার দে টক অ্যাবাউট দ্য মার্কেট, আমাদের যেটা সবার শুরুতে জানতে হবে। দেন দে টক অ্যাবাউট দ্য কম্পিটিশন, কারণ কম্পিটিশন ফেয়ার না হলে মার্কেট হয় না। কম্পিটিশন ফেয়ার না হলে একটা ডিফারেন্ট টাইপ অফ মার্কেট ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলবো মনোপলি, সেটা নিয়ে কথা বলবো। দেন আমরা ডিমান্ডে চলে গেলাম, ডিমান্ড কার্ভটা দেখতে কেমন, ল অফ ডিমান্ড কি,
দেন হচ্ছে এগুলা দেখলাম। তারপরে ডিমান্ড, এই যে মার্কেট ডিমান্ড ভার্সেস ইন্ডিভিজুয়াল ডিমান্ড, যে মার্কেটে ডিমান্ড কার্ভটা কেমন হতে পারে, ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভটা কেমন হতে পারে। অর্থাৎ এই যে দেখেন এখানে সুন্দর করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তারপরে আমরা চলে যাবো যে ডিমান্ড কার্ভ শিফট করছে, ব্লু কালারের লাইনটা হচ্ছে অরিজিনাল ডিমান্ড কার্ভ, আর এই রেড কালারের লাইন গুলো হচ্ছে গিয়ে নিউ ডিমান্ড কার্ভ। কোনো কারণে আমরা দেখবো যে ডিমান্ড ইনক্রিজ করবে, কোনো কারণে ডিক্রিজ করবে, so এগুলোও দেখবো এখানে আমরা। তো মেইনলি জিনিসটা খুব সিস্টেমেটিক ওয়েতে দেওয়া আছে, এটাই বলতে চাচ্ছিলাম, যেটা আমরা ওই মার্ক হার্শের বইতে এত সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে নাই। এই কারণে আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে আপনার হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। তো এখান থেকে প্রশ্ন করো, প্রশ্নগুলোর কিছু কোশ্চেন ব্যাংক আমি দিয়ে দিব এই চ্যাপ্টার 4 এর জন্য, যে এটা কিভাবে স্টাডি করবো। ঠিক একইভাবে আমরা সাপ্লাই পাবো, সাপ্লাই কি সেটা সম্পর্কে স্টাডি করবো, মার্কেট সাপ্লাই ভার্সেস ইন্ডিভিজুয়াল সাপ্লাই দেখবো। ফাইনালি এখান থেকে আমরা সাপ্লাই ডিমান্ড পড়া শেষ হলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে এটা শেষ হয়ে যাবে। আজকে ডিমান্ডটা শেষ করব, নেক্সট ক্লাসে আমরা সাপ্লাই করবো, সাপ্লাই অ্যান্ড ইকুইলিব্রিয়াম। দেন আমরা দেখতে পাবো যে there is a balancing point between demand and supply, একটা পয়েন্ট ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়াল হবে, এই পয়েন্টটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের বাংলা বলে সাম্যাবস্থা। তো সেই জায়গাটাতে আমরা আসবো এবং সেখান থেকে আমরা মার্কেট প্রাইস সেটা সেটা সম্পর্কে আমরা জানবো। So আমরা স্টার্ট করি, প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গিয়ে মার্কেট। তো মার্কেটের জন্য আমি একটা ডেফিনেশন বলছি, এটা আমি লিখবো না, কারণ আমি লিখলে যেটা হবে যে আপনারা কেউ লিখবেন, কারণ কষ্ট করে হলে আমি লিখতে হবে। লেখেন মার্কেট ইজ এ সিচুয়েশন, আমি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে এক্সপ্লেন করবো। মার্কেট ইজ এ সিচুয়েশন, যদিও স্লাইডে লেখা আছে, তারপরে আগে পরে আমি হচ্ছে গিয়ে এটা ওপেন করবো। সো লেখেন মার্কেট ইজ এ সিচুয়েশন, লিখছি সবাই? জি এটা কি ম্যাম। লিখতে হবে খাতার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতায় লেখেন, লেকচার তো তুলছেনি, ম্যাথস পড়েছেন না, তো আচ্ছা ওই জায়গায় ঠিক। আমরা ওকে। চ্যাপ্টার 4 চলে আসছি, মানে এখন আমরা 3 নম্বর চ্যাপ্টার করছি, মানে এই বইয়ের চ্যাপ্টার 4, বাট আমাদের টপিক ওয়াইজ হচ্ছে আমরা চ্যাপ্টার 3 তে আসছি। আর এরপরে আমরা আরো একটা চ্যাপ্টার করবো। লেখেন মার্কেট ইজ এ সিচুয়েশন, লিখেছি মার্কেট ইজ এ সিচুয়েশন, মানে মার্কেট কিন্তু কোনো ম্যাটেরিয়ালিস্টিক বিষয় না, এটা একটা অবস্থা, সিচুয়েশন, এটা কোনো প্লেসও না এখানে। তো বলছে মার্কেট ইজ এ সিচুয়েশন ওয়্যার বায়ার অ্যান্ড সেলার, BUYER, বায়ার মানে যারা প্রোডাক্ট পারচেস করে, এন্ড সেলার যারা প্রোডাক্ট সেল করে, প্রডিউসও করে প্লাস সেলও করে। সো ওয়্যার বায়ার অ্যান্ড সেলার মিট টু ইচ আদার, দেখেন মার্কেট ইজ এ সিচুয়েশন ওয়্যার, WHERE, where buyer and seller meet to each other. Market is a situation where, WHERE, where buyer and seller meet to each other, where buyer and seller meet to each other through any kind of platform. এটা অনেক ধরনের প্ল্যাটফর্মে মিট হতে পারে, আমরা এটা নিয়ে কথা বলবো, অনলাইন, অফলাইন, ইন পার্সন, যে কোনো মিডিয়াম থাকতে পারে। আচ্ছা, meet to each other through, THROUGH, through any kind of platform, through any kind of platform, through any kind of platform, এই কথাটা পরেরটুকু যা লেখা আছে এটাই। Then exchange the ownership of a goods and services and set the price of a product through bargaining. যদি প্রোডাক্টের ওনারশিপ এক্সচেঞ্জ হয় এই কথাটা বলতে হবে। Exchange the ownership of goods and services and set the price of the product through bargaining. Usually bargaining process এর অনেক ক্ষেত্রে প্রিফিক্স থাকে, আমরা বার্গেনিংটাকে এখানে ফোকাস করছি। ম্যাম সরি, খেয়াল করি না ম্যাম, এটা এখানে কি এক্সচেঞ্জ থেকে লিখতে হবে তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এক্সচেঞ্জ দ্য ওনারশিপ এখান থেকে লিখবেন। জি, ওকে ম্যাম। কি বললাম যে এক্সচেঞ্জ, আচ্ছা তাহলে আমি আবার একটু বলছি, এখানে আমি একটু মডিফাই করেছি বলে আমি বলে দিচ্ছিলাম। কি বলছেন যে মার্কেট ইজ এ সিচুয়েশন
মার্কেট হচ্ছে, আমি এখানে একটু ভেঙে ভেঙে বলে আর আপনারা লিখতে থাকেন। মার্কেট কোনো ম্যাটেরিয়ালিস্টিক বিষয় না। মার্কেট বলতে আমরা একটা প্লেস বুঝি ইউজুয়ালি। ধরেন কাঞ্চন বাজার বুঝতেছি, 1 নাম্বার কাঁচা বাজার বুঝতেছি, কাউরান বাজার বুঝি, মানে একটা প্লেস বুঝি। বাট মার্কেট অ্যাকচুয়ালি প্লেস না। মার্কেট একটা সিচুয়েশন, সেটা একটা প্লেসও হইতে পারে, সেটা কোনো মানে কোনো প্লেসও নাই, একটা জাস্ট ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম, সেখানেও হতে পারে। আবার জাস্ট দুইটা পার্সনের মিট হলে সেখান থেকেও হতে পারে। এখন মার্কেট বলতে কোনো প্লেস বোঝাবে না, এটাই বুঝাতে চাচ্ছিলাম। যেমন আমার ক্লাসরুমটা একটা মার্কেট, বা এনি কেস আমি এটাও আসবো। তো মার্কেটটাকে আমরা বলছি ইটস এ সিচুয়েশন। এই সিচুয়েশনটা কিরকম সিচুয়েশন? ওয়ার তার বায়ার এবং যে সেলার আছে, দে উইল মিট টু ইচ আদার। মোর স্পেসিফিকলি দ্য বায়ার মিনস দ্য কনজিউমার or the person, they will decide about the demand part. Demand কতটুকু হবে, what to demand, how to demand, for whom to demand, they are going to decide about that. So these person are called buyer. And seller means the person who are producer, that means the person they are making the product, or they are actually related with the cost of production, which we learned in the chapter 2. So this buyer and seller, they will meet to each other, that means তাদের সঙ্গে দেখা হবে। Now this meetup will go through different kind of platform. Like maybe it will be in person, that means face to face, like আমরা class যেভাবে করি, or it will be like any kind of platform like Daraz is online platform যেখানে আমাদের buyer সেলারদের মধ্যে মিট হয়, or like through phone call, through internet, through email, আবার অনলাইন মার্কেট প্লেস আমরা যেগুলোকে বুঝি, এরকম সিচুয়েশনও হতো। সো যে কোনো একটা প্রসেসে the buyer and seller, they will connected to each other, that means they will meet. Then what they will do, they will exchange the ownership of goods and services. যে গুডস এন্ড সার্ভিসটা ওখানে, এখানে গুড আছে, আমি গুড সার্ভিস অনেকবার বলে যে হোয়াট ইজ গুড এন্ড হোয়াট ইজ সার্ভিস, আই ফিল লাইক আপনারা হয়তো জানেন। তো যেটাই হোক না কেন, গুডস হোক সার্ভিস হোক, দে আর গোয়িং টু এক্সচেঞ্জ দ্য ওনারশিপ অফ ইট। নাও যখন আমি একটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করবো, ডেফিনেটলি এটা তো ফ্রি অফ কস্ট হবে না। সো there will be some cost associated with it. So that's why they will set the price of the product. So প্রোডাক্টের প্রাইসটা তারা সেট করে। মানে সেট আপটা আইদার বার্গেনিং প্রসেসে হয়, অর্থাৎ বার্গেন করে যে না এই দাম এটা, ওই দাম এটা, এইভাবে বার্গেনিং হয়, অথবা কি ডিসাইডেড থাকে, আগে থেকে ডিসিশন আসবে। কারণ আমি আপনার রিয়েল লাইফ থেকে এক্সাম্পল দিই। ইউ আর পারচেজিং এডুকেশন সার্ভিস ফ্রম ইয়োর ইউনিভার্সিটি। So now your university or your classroom is a marketplace, or is it's a market. How? Because in this market, you are the buyer and your teacher or your university is the seller. Then কি হচ্ছে? You guys, that means the students at the university, they meet to each other, দেখা হয়, মানে এক্সচেঞ্জ হচ্ছে। এখন কি এক্সচেঞ্জ করছে? দে আর এক্সচেঞ্জিং দ্য ওনারশিপ অফ সার্ভিসেস। আপনি বলেন ম্যাডাম এখানে আমাকে কি সার্ভিস দিচ্ছে? দেখেন, আপনি কি বলতে পারবেন আজকে ক্লাসের সাথে 5 কেজি ম্যানেজেরিয়াল ইকোনমিক্স শিখেছেন? বাট আপনি এটুকু বলতে পারবেন যে আপনি কিছু একটা লার্ন করেছেন, যেটা থেকে আপনার স্কিল মেক হবে। হ্যাঁ, আপনি হয়তো কোনো ডিসিশন মেকিং এ আপনার হেল্প। সো এই ধরনের গুডস গুলো যেগুলো তোমরা মেজার করতে পারো, দ্যাটস কল সার্ভিসেস, লাইক দ্য এডুকেশন সার্ভিস। তাতে ডিফারেন্ট কোর্সের থেকে ইনফরমেশন গুলো আমরা কিন্তু কি চেষ্টা করি, আমরা টিচাররা কিন্তু কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিই না তাদেরকে। আমরা যেটা করি, in some kind of situation we're trying to brainstorming you, so এই brainstorming process এর মধ্যে আমাদেরকে ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করার চেষ্টা করছি। যে ইনফরমেশনটা আমি জানি, আজকে আমি চেষ্টা করছি আপনাকে শেখাতে। সো দ্যাটস কল মার্কেট। হ্যাঁ, দেন আমরা কি করছি, এটা কি ফ্রি অফ কস্ট হচ্ছে? না, এটা কিন্তু ফ্রি অফ কস্ট হয় না। এখন দেখেন, আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, বিফোর দ্যাট go through different website and from there you find out what's the tuition cost for MBA. এখন আপনার কাছে হয়তো মনে হচ্ছে অ্যাকর্ডিং টু ইউর বাজেট গ্রিন ইউনিভার্সিটি ফর ইউ। তো এটা প্রাইসিং বার্গেনিং করার কোনো সুযোগ ছিল না, ইট ওয়াজ প্রি ডিসাইডেড। তো অনেক ক্ষেত্রে প্রি ফিক্স যেটাকে আমরা বলি, এরকম প্রাইসও হয়, অথবা আমরা কিছু কিছু ক্ষেত্রে বার্গেনিং। তো ইজ ইট ক্লিয়ার টু ইউ যে হোয়াই ইউর ইউনিভার্সিটি অর দিস সিচুয়েশন ইজ মার্কেট? বুঝতে পারছি? আমরা কিন্তু অনেক মার্কেট ফেস করি, বুঝলেন? একদম কাঁচা বাজারে যে বাজার করাই যে মার্কেট বলি তা কিন্তু না। নাও এখন আসেন, এরপরে নিচেই যে এই যে এরকম দুটো গোল্লা গোল্লা দিয়ে রেখেছে, এরকম করেই লিখবেন। এখন এই জায়গায় একটু লেখেন অ্যাকর্ডিং নাম্বার অফ সেলার। আবার বলছি, বাজারে কয়জন সেলার আছে এটার বেসিসে আমরা এখন মার্কেটকে দুটো ভাগে ভাগ করব। দেখেন অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, বুঝছেন? অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, ম্যাম এটা কোথায় লিখবো? এটা নিচে। ইয়ার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
খাতার মধ্যে স্পেস না, ওকে। স্পেস। আমার এখানে হচ্ছে এটা নিচে নেমে গেছে, তো এই জন্যই বলছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, বাজারে কয়জন সেলার আছে, মানে মার্কেটে কতজন সেলার থাকে, অনলাইন মার্কেট, টাকা সাক্ষাৎ করা মার্কেটে, আপনি যেটাই করেন না কেন, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার মার্কেট ইজ টু টাইপ। একটাকে আমরা বলছি কম্পিটিটিভ মার্কেট অর পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, আর একটাকে বলি মনোপলি মার্কেট। মনোপলি মার্কেট ইউজুয়ালি বলে জাস্ট মনোপলি বলে এইভাবে। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট সাধারণত পারফেক্ট কম্পিটিশন এইভাবে আমরা বলে থাকি। সো ম্যাম নাম্বার অফ, অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, আমি লিখছি, লিখে দিই, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার। এতটুকুই লিখবো ম্যাম? হুম হুম হুম। ওকে ওকে ওকে। হ্যাঁ, বাজারে কতজন সেলার আছে এইটার বেসিসে আমরা মার্কেটটাকে একটু জানতে তো হবে যে এটা কি বেসিসে আমি দুটো ভাগ করলাম। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, মার্কেটে কতজন সেলার আছে এইটার বেসিসে মার্কেট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট, অ্যানাদার ওয়ান ইজ মনোপলি মার্কেট। তো একটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট, একটা হচ্ছে কি বললাম, মনোপলি মার্কেট। সো কম্পিটিটিভ মার্কেট কি, কম্পিটিটিভ মার্কেট, আচ্ছা আগে মনোপলিটা বুঝেন, মনোপলিটা বেশি মজার, তো এটার মনোপলিটা আগে। মনোপলি মার্কেটটা আমারও পছন্দ, মানে এটা একটু ডিফারেন্ট টাইপ অফ মার্কেট, এটা নিয়ে অবজার্ভ মানে অ্যানালাইসিস করতেও মজা। ইন মনোপলি মার্কেট দেয়ার ইজ, মানে আমরা যেটাকে বুঝি ওয়ান সেলার, এরকম একটা মার্কেট আপনি পাবেন যে মার্কেটে সেলার হচ্ছে একজন, বায়ার যেটা সেটা হচ্ছে মেনি বায়ার, বায়ার্স হচ্ছে অনেকজন। এই ধরনের মার্কেটকে আমরা বলছি মনোপলি মার্কেট। তাহলে আবার যাচ্ছে, মনোপলি মার্কেট কোন মার্কেট, when there is only one seller but many buyer। আচ্ছা, মোনো মিনস হচ্ছে ওয়ান, আমরা অনেক জায়গায় মোনো, হেটারো, হেক্সো এগুলা ইউজ করি, কিন্তু মোনো ওয়ার্ডটা যখন ইউজ করে, মোনো বলতে একজন, একটা বোঝায়। তো মোনোপলি মার্কেটটাকে বলতে বুঝাচ্ছে যে এটা হচ্ছে ওয়ান সেলার মার্কেট। তো যখন এখানে একজন মাত্র সেলার থাকবে, এই ধরনের মার্কেটটা আপনারা বলবেন মনোপলি মার্কেট। আপনি বলেন যে ম্যাডাম এরকম মার্কেট এক্সিস্ট করে নাকি, একজন মাত্র সেলার? হ্যাঁ, এরকম মার্কেট এক্সিস্ট করে এবং আমাদের চারপাশে প্রচুর আছে। ফার্স্ট অফ অল আমরা সবাই এখন কনজিউম করছে একটা মার্কেট আছে, যে মার্কেট হচ্ছে মনোপলি মার্কেট, দেখি কেউ বলতে পারে নাকি। সবাই কনজিউম করছে একটা প্রোডাক্ট, এখন আমরা কনজিউম করছি, সবাই কনজিউম করছে, এবং মার্কেটটা মনোপলি মার্কেট, একজন সেলার। ওয়াসা ম্যাম। ওয়াসা বলেছেন, মানে ওয়াটার। জি হ্যাঁ, জি। এটা হচ্ছে, আরো একটা আছে, এটাও আমরা এখন কনজিউম করছি, ইলেকট্রিসিটি মার্কেট। আমরা সবাই এখন ইলেকট্রিসিটি ইউজ করছি, ইলেকট্রিসিটি না থাকলে আমরা নেট কানেকশন পাবো না, আমাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারটা অন করতে পারবো না। So, এই যে এখানে যে কাজটা করছি, এই মার্কেটটাকে আমরা বলছি হচ্ছে কি মনোপলি মার্কেট। দেখেন বাংলাদেশে ইলেকট্রিসিটি সেল করে গভর্নমেন্ট, গভর্নমেন্ট ছাড়া কিন্তু আর এখানে কোনো মানে আর কোনো আমাদের যেটা হচ্ছে যে আর কোনো প্রসেস নাই, মানে আর কিন্তু কোনো সেলার নাই। তো এই যে আমরা একটা এক্সাম্পল পেলাম, তো এখানে এক্সাম্পল লিখতে পারেন যে ইলেকট্রিসিটি মার্কেট বাংলাদেশের বেসিসে, দেন হচ্ছে গিয়ে ওয়াটার, দেন ন্যাচারাল যে আমাদের যে গ্যাস, দ্যাট মিনস আমরা যে ধরনের ফসিল ফুয়েল গুলো ইউজ করি, সবগুলো মার্কেটে আমার হচ্ছে মনোপলি মার্কেটের একটা এক্সাম্পল। এবার আসি, মনোপলি মার্কেট আমার কাছে ইন্টারেস্টিং কেন মনে হয়। মলের বিষয় দেখবেন যে in monopoly market the consumer doesn't have the right to decide about anything like the pricing policy, then the demand side, কিছু নিয়ে একটা মানে বায়ার জেনে থাকে, মানে আমরা যারা আমরা ডিসাইড করতে পারি না। এবং মনোপলি মার্কেটে মনো যিনি একজন সেলার থাকে আমরা তাকে বলি মনোপলিস। সেই মনোপলিস একতরফা ভাবে, ক্রুয়েল ভাবে দেখা যায় যে কি ডিসাইডেড অ্যাবাউট ওভারঅল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সাইড, এবং হি ডিসাইড অ্যাবাউট দ্য প্রাইসিং পলিসি, এবং প্রাইসটা ইউজুয়ালি অনেক বেশি হয়। যেমন আমরা যদি ইলেকট্রিসিটি মার্কেটের ক্ষেত্রে বলি, দেখবেন যে ইলেকট্রিসিটি মার্কেটে একজন সেলার আছে, বাংলাদেশের গভর্নমেন্টই সেল করে, এবং দেখবেন যে মার্কেটটাকে সে এমন ভাবে করে রাখবে, আমরা এটা নিয়ে ডিটেল করবো মনোপলি মার্কেটে যখন দেখবো, দেখবেন যে মার্কেটটাকে সে এমন ভাবেই অকুপাইড করে রাখবে যে এই একজন সেলারই আপনার হচ্ছে কি পুরো মার্কেটটা কন্ট্রোল করবে, মানে একজন সেলারই পুরো ডিমান্ডটা কন্ট্রোল করবে, পুরোটা সাপ্লাই দিবে, কোনো ধরনের কম্পিটিটর সেখানে আসতে দেবে না, এইভাবে চলবে ওয়ান সেলার মার্কেটে যে। এবার আসেন, কিন্তু অনেক মানুষ এই প্রোডাক্টটা ডিমান্ড করে, এবং এটা খুব বেসিক নিড টাইপের প্রোডাক্ট হয়।
লাইক ইলেকট্রিসিটি ছাড়া আমরা আসলে অল্টারনেটিভ চিন্তা করতে পারি না। আপনি বলতে পারেন ম্যাডাম আমি সোলার প্যানেল, সোলার প্যানেল যে পরিমাণ এক্সপেন্সিভ, সেই টাকা দিয়ে আপনি দেখা যাবে যে সারা জীবন ইলেকট্রিসিটি ইউজ করতে একটা সোলার প্যানেল সেট আপ করতে আপনার যে খরচটা হবে। সো কম্পারেটিভলি আমাদের কাছে চিপার মনে হয় তো আমরা ওইটা ইউজ করি। বলতে চাচ্ছিলাম যে আমরা সাধারণত মনোপলি মার্কেটে কাইন্ড অফ বাধ্য হই। এবার আসেন ইলেকট্রিসিটির দাম মন চাইলে গভর্নমেন্ট দাম বাড়ায় দেয়, এরকম হয় না? মন চাইলে গভর্নমেন্ট দাম বাড়ায়, দাম বাড়ানোর আগে কি জনগণের সাথে কথা বলে যে আমরা যারা ইলেকট্রিসিটি কিনি? কিছু না কিন্তু ম্যাম। গভর্নমেন্ট জিজ্ঞাসা করেন, একদম গভর্নমেন্ট নিজের মতো করে নিজের ডিসিশন। বিষয়টা অনেকটা এরকম হয় যে এই ওয়ান সেলার কিন্তু তার পুরো মার্কেটের উপর কন্ট্রোল আছে এবং আমাদের কোনো রাইট নাই, মানে আমাদের আসলে সিচুয়েশনটা এমন থাকে আমরা আসলে তেমন কিছুই করতে পারি না। তো সেই কারণে যেটা হয় যে এই ওয়ান সেলারই পুরো মার্কেটটা অকুপাইড থাকে এবং সে প্রোডাক্টের প্রাইসিংটা সে তার মতো করে বরঞ্চ অনেক বেশি হাই প্রাইস চার্জ করে সে হচ্ছে গিয়ে এটা পারচেস, মানে এটার দামটা সেট করে এবং আমরা ওই দামে এটা পারচেস করি, কোম্পানি যা দাম ডিসাইড করে দেয় আমরা সেটাতে পারচেস করি। আচ্ছা, ফর এক্সাম্পল এখন ধরেন রাহাত বললো যে ম্যাডাম আমি ইলেকট্রিসিটির অনেক দাম আমি কিনবো না। তো ধরেন এটা নিয়ে উনি স্ট্রাইক করলো, স্ট্রাইক করলো মানে ধরেন ডেস্কোর অফিসে গেলো যে বলো আপনারা ইলেকট্রিসিটির দাম বাড়াচ্ছে, এই দাম আমার পছন্দ না, এই দামে ইলেকট্রিসিটি কিনবো। ডেস্কো দেখেন রিপ্লাই দিবে যে কিনেন না, ডেস্কোর কোনো সমস্যা নেই। কারণ 18 কোটি তাদের গ্রাহক আছে বাংলাদেশের, যদি 18 কোটি মানুষ হয়, 18 কোটি মানুষই তাদের কাস্টমার। এখন ধরেন ঠিক আছে, রাহাতকে এরকম বলছে, রাহাত ধরেন ওরা বন্ধু বান্ধবদের সবাইকে বলবে যে আমার সাথে ডেস্কো এরকম ব্যবহার করছে, ইলেকট্রিসিটি আমি বেশি দামে ইউজ করতে চাইনি, তো আমরা সবাই মিলে স্ট্রাইক করবো। এরকম হলো ধরেন, ধরলাম 5,000 মানুষ স্ট্রাইক করবে ইলেকট্রিসিটি এত দাম ইউজ, এত দামি ইলেকট্রিসিটি, তাও ডেস্কোর দাম কিন্তু কম। ডেস্কো ইউনিট 18 কোটি থেকে 5,000 মানুষ চলে গেল, ডেস্কো কোনো কিছু আসে যায় না। এবং ডেস্কো এটাও জানে যে উই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ, আমরা একদিনও ইলেকট্রিসিটি ছাড়া চলতে পারবো না। এই মার্কেটে এরকমই বেসিক নিড টাইপের প্রোডাক্ট হবে, যেই প্রোডাক্টের কোনো সাবস্টিটিউট থাকবে না এবং সেই প্রোডাক্ট গুলো আমরা খুব মানে রেগুলারলি যেটাকে বলে যে আমরা ইউজ করতে বাধ্য হই। এরকম হয় যেমন অয়েল মার্কেটটা বাংলাদেশে কাইন্ড অফ মনোপলি মার্কেট, যেমন দেখেন অয়েল হচ্ছে একদম বেসিক। এরপরে চলে আসে হচ্ছে কি কম্পিটিটিভ মার্কেট যেটা ছিল। কম্পিটিটিভ মার্কেটে এখানে ওয়ান সেলার ছিল না, এখানে হচ্ছে মিনি সেলার পাবো আমরা। বায়ার একই থাকবে যেহেতু সেলার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, মিনি বায়ার্সই থাকবে। সো নাও দেয়ার ইজ এ ডিফারেন্ট টাইপ অফ মার্কেট। এই মার্কেটটাকে আজকে যেটা বলছি সেটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট, মানে এই মার্কেটে কম্পিটিশন হয় এরকম একটা মার্কেট। তো এই মার্কেটটাকে আমরা বলি হচ্ছে কি মিনি সেলার মিনি বায়ার মার্কেট। এই অনেক বেশি সেলার থাকে, অনেক বেশি বায়ার থাকে। কম্পিটিটিভ মার্কেট বোঝার উপায় হচ্ছে মনে রাখবেন যেখানে মেনি বলতে বোঝাচ্ছে যে when you cannot count the total number, দেখা যাচ্ছে যে 1,000 2,000 5,000 1,00,000 10,00,000 এভাবে আপনি কাউন্ট করতে পারবেন, এরকম যখন হবে তখন সেই মার্কেটটাকে আমরা বলবো হচ্ছে কম্পিটিটিভ মিনি বাই মিনি সেলার মার্কেট। লেটস সে আমি বাংলাদেশে বললাম বাংলাদেশের রাইস মার্কেট বা ফুড মার্কেটটা চিন্তা, তা আমি বললাম যে বাংলাদেশের রাইস মার্কেটে দ্য টোটাল নাম্বার অফ সেলার ইজ 5 to 2,300। এখন ধরেন এখানে আপনার হচ্ছে গিয়ে নাসরিন উনি বললো যে না ম্যাডাম বাংলাদেশে যে ইয়াটা আছে রাইস মার্কেটটা আছে সেটার টোটাল সেলার হচ্ছে গিয়ে 10 to 5,000। আবার মাতা বললো যে না ম্যাডাম এটা 18 to 1,000। এখন দেখেন কারোরটাই ভ্যালুটা আমি ফেলে দিতে পারবো, আবার কেউ বলতেও পারবে না যে আপনি ভুল বলছেন, কারণ কি বাংলাদেশে আসলেও রাইস মার্কেট মানে চালের বাজারে কতজন সেলার আছে উই ডোন্ট নো, আবার একইভাবে কতজন কনজিউমার আছে পার ডে কতজন কনজিউম করছে এটার এক্সাক্ট অ্যামাউন্ট বের করা সম্ভব না, কারণ এত বেশি মানুষ এই মার্কেটের ভিতরে। তো এরকম যখন মার্কেট হবে অর্থাৎ মার্কেটটা অনেক ভ্যাস্ট হবে, অনেক মানে যেটাকে বলা যায় যে লং একটা হচ্ছে গিয়ে আহ মানে অনেক বেশি প্রোডাক্টের এখানে একটা কিউ থাকবে, এই ধরনের মার্কেট যখন হবে এই মার্কেটকে আমরা বলে থাকি হচ্ছে কি কম্পিটিটিভ মার্কেট। ইন দিস কাইন্ড অফ মার্কেট দেয়ার আর মেনি সেলার অ্যান্ড মেনি বায়ার্স। তো এটা পারফেক্ট একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে বাংলাদেশের ফুড মার্কেট, ফুড ফুড ডাব্লিউডি ফুড, দেন বাংলাদেশের ক্লোদিং মার্কেট, মোস্ট অফ দ্য কেসে ক্লোদিং মার্কেট। এই ধরনের মার্কেট গুলো হচ্ছে কি আপনার কম্পিটিটিভ মার্কেটের মধ্যে পড়ে।
তো এই ক্ষেত্রে যেটা হয় যে একটা জিনিস মনে রাখবেন, এখানে প্রাইসটা যেমন মনোপলি মার্কেটে আপনার যিনি হচ্ছেন যে আপনার ইয়া ছিল, যেটাকে বলে যে সেলার যিনি ছিলেন মনোপলি মার্কেটে, উনি ডিসাইড করছিলেন প্রাইসটা কি হবে। আর এই কম্পিটিটিভ মার্কেটে সেলার বলেন বায়ার বলেন কেউই ডিসাইড করে প্রাইসটা কি হবে। এটা ওই যে আমরা ইকুইলিব্রিয়াম করলাম না, এই মার্কেট ফোর্স থেকে ইকুইলিব্রিয়াম থেকে এখানে প্রাইসটা সেট হয়ে যাবে, প্রাইসটা আমরা সবাই একসেপ্ট করি। সেই জন্য বলা হয় ইন দ্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বায়ার এন্ড সেলার দে একসেপ্ট দ্য প্রাইস, মানে তারা দে অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার। প্রাইস টেকার তো বুঝতে পারছেন, মানে প্রাইসটা টেক করে, হ্যাঁ, এই হিসেবে কাজ করে কম্পিটিটিভ মার্কেটে এরকম। তাহলে আমি আবার একটু রিপিট করি, আমরা আজকে মার্কেট সম্পর্কে জানলাম। মার্কেট বলতে বুঝলাম ইটস এ সিচুয়েশন where buyer and seller they will meet to each other, যে কোনো একটা প্ল্যাটফর্মে মিট করবে, then they will exchange the ownership of goods and services and they're going to set the price of that product. That's it. Then according to the number of seller, market কতজন seller আছে, according to that the market is two types. One is monopoly market, another one is competitive market. In monopoly market, there is only one seller and he control over the market. So that one seller is called the monopolist, and that monopolist acts as a price setter, price set for it. And in perfect competitive market, there are many buyer, many sellers. So we all, that means the buyer and seller, act as a price taker here. Clear? আমরা নেক্সট টপিকে চলে যাব। এরপর আমরা চলে যাব এই যে মার্কেট, বুঝছেন মার্কেটে দুইটা ফোর্স আছে। একটু আগে দেখেন যে আমি দুইজন ডিসিশন মেকারের কথা বলছিলাম, বায়ার আর সেলার। তো বায়ার যিনি, তিনি হচ্ছেন কনজিউমার, মানে যারা হাউস হোল্ড, আরো স্পেসিফিকলি বললে যারা হচ্ছে কি ডিমান্ড সাইড নিয়ে ডিসাইড করে যে কি কিনবো, এরকম হয়তো মনে হচ্ছে। কিন্তু আজকে দেখবো যে কি কিনবো এটা বললেই হবে না, জায়গাটাতে হচ্ছে কি আপনার এরকম হবে যে আপনি, সরি আমার কি ইয়া এক্সিট হয়ে গেছে, শেয়ার স্ক্রিন কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, না স্ক্রিন চলতেছিল তো ম্যাম, ছিল। এখন বন্ধ হয়েছে। এখন বন্ধ হয়েছে, আমি হঠাৎ করে আমার কাছে মনে হলো স্ক্রিন হয়। আচ্ছা, তো এই হ্যাঁ যে এখন বন্ধ হয়েছিল, এখন বন্ধ, এখন আসছে না? এখন আসছে। ওকে, সো এখানে যেটা হচ্ছে যে এখন আমরা চলে যাবো যে আমরা দুইজন ডিসিশন মেকার পাবো, একজন হচ্ছে বায়ার, একজন হচ্ছে সেলার। আবারও হচ্ছে বায়ার বলতেই বুঝবেন যে আমি আপনি, এই বায়ার মানে বিদেশি বায়ার, ওই যে গার্মেন্টস সেক্টরে প্রোডাক্ট পারচেস করছে সেটা না। এই বায়ার বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে যারা প্রোডাক্ট পারচেস করে দেশ একটা ইকোনমির ভিতরেই থাকে, দে ডিসাইড ভার্সেস আবার দ্য, ম্যাম ক্রেতা, বুঝিনি জুয়েল, আবার একটু বলবেন? মানে যারা ক্রেতা ওরাই হ্যাঁ হ্যাঁ বায়ার ম্যাম। হ্যাঁ 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 হ্যাঁ, ক্রেতা মানে আমি আপনি সবাই, আমরা হচ্ছে এখানে বায়ার। আচ্ছা, সেলার কি, যারা হচ্ছে প্রোডাক্টটা তৈরি করে মার্কেটে নিয়ে আসে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, দে আর যে সেলার। তো বায়ারদের এই ডিসিশন মেকার, দুইজন যে ডিসিশন মেকার, দুইটা ইউনিট নিয়ে ডিসিশন, একটা হচ্ছে ডিমান্ড, ডিমান্ড সাইড বলছে, আর হচ্ছে সাপ্লাই, কতটুকু মার্কেটে প্রোডাক্ট থাকবে এটা। এখন আমরা হচ্ছে এটা নিয়ে একটু ডিটেল করবো, ডিমান্ড নিয়ে ডিটেল করবো। তার আগে এখানে ডেফিনেশন দিয়ে দিয়েছে, আচ্ছা আমি ডেফিনেশনটা একটু পরে আসি। দুইটা পয়েন্ট আগে একটু মনে রাখি ডিমান্ডের ক্ষেত্রে, লিখছি, এখানেই লিখবো। তো আমরা দুইটা পয়েন্ট মনে রাখবো, একটা হচ্ছে গিয়ে মানে উইলিংনেস টু লিভে বসে, উইলিংনেস টু বাই। তো দুইটা পয়েন্ট আমাদের এখানে মনে রাখতে হবে, ওয়ান ইজ উইলিংনেস টু বাই এন্ড অ্যাবিলিটি টু বাই। আচ্ছা, উইলিংনেস টু বাই বা উইলিংনেস টু পারচেজ এটা দিলেও হতো, জাস্ট একই ওয়ার্ড রাখার জন্য আমি দুটাই লিখেছি স্যার। আচ্ছা, উইলিংনেস টু বাই বলতে বোঝাচ্ছে আমার ইচ্ছে থাকবে এই প্রোডাক্টটা পারচেস করার ইচ্ছা। অর্থাৎ সাপোজ আমার হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স কেনার ইচ্ছে আছে, দিস ইজ কল উইলিংনেস টু বাই। এখন আমি শাহরিয়ারকে জিজ্ঞাসা করলাম এই যে একটু আগে, আপনি কি 16 প্রো ম্যাক্স কিনতে চান? উনি বললো না। 17 প্রো ম্যাক্স কিনতে চান? উনি বলে হ্যাঁ, ওটার জন্য সে ওয়েট করবে। 16 প্রো ম্যাক্স কেনার ইচ্ছে নাই, এই যে মনের মধ্যে একটা প্রোডাক্ট আমি চাই, এরকম একটা বিষয়, এই জিনিসটাকে আমরা বলি উইলিংনেস টু বাই।
এবার আসেন অ্যাবিলিটি টু পারচেজ। এই যে আমি বললাম আইফোন 16 প্রো ম্যাক্স কেনার ইচ্ছে আছে, কিন্তু সাথে সাথে আমার মনে হলো আমার পকেটে 1.5 লাখ টাকা নাই। 1.5 লাখ টাকা হলে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কেনা যায়। এই যে টাকা নাই, তার মানে আমার অ্যাবিলিটি নাই। তার মানে ডিমান্ড হতে গেলে এই দুইটা পয়েন্টে ফুলফিল করতে হবে। দুইটা পয়েন্ট কি, একটা হচ্ছে গিয়ে আপনার ইচ্ছা থাকতে হবে প্রোডাক্টটা কেনার, আর একটা কি পকেটে টাকাও থাকতে হবে। এখন ফিরোজ, উনার পকেটে 1.5 লাখ টাকাও আছে, আবার আইফোন 16 প্রো ম্যাক্সও আছে, মানে প্রোম্যাক্স কেনার মতো ইচ্ছেও আছে। তখন আমি এটাকে ওনার ডিমান্ড বলতে পারি। যে জুয়েল বললো যে ম্যাডাম আমার পকেটে 1.5 লাখ টাকা আছে, তা আমি 16 প্রোম্যাক্স কিনতে চাই না, আমি একটা আইফোন মানে 11 হইলেই আমার হবে, আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো। এটাকে কিন্তু তখন আমি বলবো না যে এটা জুয়েলের ডিমান্ড। সে ডিমান্ড দিতে গেলে আমাদের দুইটা পয়েন্টই মিট আপ করতে হবে। এখন আমার ইচ্ছা করে আমি একটা ল্যাম্বরগিনি কিনে গাড়ি চালাবো, এখন এই যে আমার ইচ্ছা করে, দেখো এখানেই বলে ফেললাম, দ্যাট মিনস আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি। এটা কিন্তু আমি আমার ডিমান্ড বলতে পারবো না। বাট আমার ধরেন ইচ্ছা করে, মানে আমার মনে হয় যে ঠিক আছে এখন মন চাইলে, সাপোজ আমি পাড়ার ঠং দোকানে যে চা কনজিউম করতে, দিস ইজ আমি, হ্যাঁ পাড়ার ঠং দোকানে যে চা কনজিউম করার জন্য যেটুকু অ্যাবিলিটি দরকার সেটুকু আমার, দিস ইজ ডিমান্ড। তো ওই আমি ইচ্ছে করলাম বাট আমার পকেটে টাকা নাই, তখন কিন্তু সেটাকে আমরা ডিমান্ড পারবো না। বুঝতে পারছি? Okay. তাই যদি হয় তাহলে এইবার দেখি ডেফিনেশনটা কি দিয়েছে। The definition দিয়েছে, demand is the different quantities of goods and services that consumers are willing to pay বা willingness to pay যদি দেওয়া যায় and able to buy at different prices. Yes. So demand কি, যে আপনি as a consumer, বা আপনি যদি বলেন না ম্যাডাম কনজিউমার বুঝতেছি না, তাহলে আপনি বলবেন বায়ার। হ্যাঁ, অ্যাজ এ বায়ার আপনি যে কোয়ান্টিটি গুডস এবং সার্ভিস, পণ্য এবং সেবা সামগ্রী আপনি কিনতে চান ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে, এটাকে আমরা বলছি না ডিমান্ড। আমি ধরে নিলাম ধরেন ফিরোজের আজকে ডিমান্ড হচ্ছে 2 কেজি চাল, মানে এটা কেনার টাকাও আছে, তারপরে হচ্ছে 2টা টি শার্ট, আর হচ্ছে গিয়ে একটা হেয়ার কাট নেওয়ার ইচ্ছা আছে, হেয়ার কাটটা এখানে সার্ভিস। তো এই জিনিসটা পুরোটা আমি তখন বলবো যেটা ওনার ডিমান্ড। তো আপনি যে ডিফারেন্ট প্রাইসে, এখানে হেয়ার কাট এবং রাইসের প্রাইসটা কিন্তু সেম না, এই যে ডিফারেন্ট প্রাইসে ডিফারেন্ট প্রোডাক্ট সে কিনতে যাচ্ছে, এই পুরো অ্যামাউন্টটাকে আমরা বলছি ডিমান্ড। আচ্ছা, এখন আমি এক্সপেক্ট করছি যে আপনারা লিখছেন, এটা কি লিখেছেন ডেফিনেশনটা? ম্যাম লিখছি না। একটু লিখে নেন না, ডান। কারণ একটু লিখেন, কারণ হচ্ছে এই ডিমান্ড এন্ড সাপ্লাই চ্যাপ্টারটাতে মাথায় রাখবেন, এটাতে প্রচুর লিখতে হবে আমাদের, লিখতে হবে, এবং হচ্ছে গিয়ে এটাতে প্রচুর, ওটাকে কি বলা যায়, যে প্রচুর ইয়েও আছে। সো আই ফিল লাইক আপনারা করে ফেলেছেন। এখন আমরা একটা ছবি আঁকবো, এটার মধ্যে এখানে অলরেডি আঁকা আছে, তো আমি একটু আবার এটা খালি করে দিলাম। আমার সাথে সবাই এখন একটা ছবি আঁকবেন, ছবিটি পরীক্ষায় ডিমান্ড আসলে এটা আঁকতে হবে, so আমার সাথে তো আমরা দুটো ম্যাম এক্সিস নিচ্ছি। এটা হচ্ছে এক্স এক্সিস। হ্যাঁ কি হয়েছে শুনিনি? লাস্টের দুইটা একটু দেখি টাইপটা। ক্লাস রেকর্ডিং দিব তো জুয়েল? লাস্ট রেকর্ডিং না ম্যাম, আমি হচ্ছে লিখতে পাই না, লাস্টের দুইটা ইয়া বাকি। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আমি এখন এই যে ছবি আঁকছি তো, একে আবার একটু অন করে দিব যাতে লিখতে পারেন, ঠিক আছে? ওকে, নো ইস্যু। ওকে। সো যেটা হচ্ছে যে আমি একটা এক্স এক্সিস নিলাম, একটা ওয়াই এক্সিস নিলাম। দেখেন আমি একদম নিচের দিকে যাচ্ছে এরকম একটা একটা লাইন ড্র করছি, এটাকে বলে ডাউন ওয়ার্ড স্লোপিং। নিচের দিকে যাচ্ছে এরকম একটা লাইন ড্র করছি। আমি ইচ্ছে করে একটা ডিফারেন্ট কালারের নিলাম, ডার্ক ব্লু কালার, যে তাদের বুঝতে সুবিধা। এরপরে এই লাইনটাতেই আমি র্যান্ডম কিছু পয়েন্ট নিয়ে নিচ্ছি, এবং সেই পয়েন্ট থেকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে প্যারালাল কিছু লাইন ড্র করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে ড্র করছি এভাবেই করবেন, আদারওয়াইজ জিনিসটা মিস্টেক হওয়ার পসিবিলিটি। আবারও এই লাইনটা থেকে আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে পয়েন্ট নিয়ে নিচ্ছি।
তাতে নিলাম 0। আমরা এক্স এক্সিস এ ড্র করে নেই হচ্ছে গিয়ে কোয়ান্টিটি ডিমান্ড, ওই যে কোয়ান্টিটি যে কোয়ান্টিটি পড়েছিলাম সেটাই, এবং এটাকেও কিউ দিয়ে দেখায়, যেহেতু ডিমান্ড সাইডের কোয়ান্টিটি এই জন্য কোয়ান্টিটি ডিমান্ড এটা নেই। আর ওয়াই এক্সিস এ যেটা নেই এটাকে আমরা বলি প্রাইস, যে প্রোডাক্টটা নিব সেটা প্রাইস। এবং এই যে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটা নিলাম এটার নাম হচ্ছে ডিমান্ড কার্ভ। আর 5টা মিনিট কনসেন্ট্রেশন ধরে রাখেন, তারপরে ছেড়ে দিন। যিনি মেসেজ পাঠিয়েছেন শেষ করতে বলতেছেন, ডিরেক্ট মেসেজ পাঠাচ্ছেন, করবো একটু ডিমান্ডটা শেষ করি। ডিমান্ড না শেষ করলে এটা একটা টপিক শেষ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা কিছু স্পেসিফিক এই যে পয়েন্ট গুলো নিয়ে, পয়েন্ট গুলো আমি আমার মতো র্যান্ডম নাম দিচ্ছি। এ, বি এন্ড এই পয়েন্টটার নাম দিচ্ছি হচ্ছে যে সি দিলাম। এ বি এন্ড সি এই নামটা দিয়ে দিলাম। তো এই কোয়ান্টিটিকে নিলাম, আমি একদম র্যান্ডম নিচ্ছি, আমি কোনো অ্যামাউন্ট হিসেবে না। এখানে 40 নিলাম, এখানে নিলাম হচ্ছে সাপোজ 90, এখানে নিলাম হচ্ছে 130। ডিফারেন্ট কোয়ান্টিটি নিলাম, প্রাইস টাকা হিসাবে নিচ্ছি এই জন্য টাকাও লিখবো আমি শুরুতে, না টাকা তো পরে লেখে। So আমি ধরে নিলাম যে এখানে প্রাইস নিলাম 20 টাকা, এখানে প্রাইস নিলাম হচ্ছে 35 টাকা, আর এখানে প্রাইস নিলাম হচ্ছে, এখানে প্রাইস নিলাম হচ্ছে 50 টাকা। এখন আমরা কিচ্ছু বুঝি না কিন্তু, আপাতত এই ছবিটা থেকেই দেখি। তাহলে দিস ইজ আওয়ার ডিমান্ড কার্ভ, ঠিক আছে? সবাই মনে এঁকেছি। অরিজিন থেকে স্টার্ট হচ্ছে, সো অরিজিন থেকে এক্স এক্সিস আমরা কোয়ান্টিটি ডিমান্ড দেখাচ্ছি, ওয়াই এক্সিস আমরা প্রাইস দেখাচ্ছি। তো দেখেন এ পয়েন্টটা একটু নোটিস করি। এ পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, অ্যাট এ পয়েন্ট আমি যদি এ পয়েন্টটাকে খেয়াল করে দেখি, when the price is, এই যে প্রাইসটা এই যে দেখা যাচ্ছে, তো ওখান থেকে বলতেছে when the price is 50 টাকা, কোয়ান্টিটি ডিমান্ড কত আমি এটা দেখলাম 40 ইউনিট। এবার আসলেন বি পয়েন্ট, বি পয়েন্টে কি দেখতে পাচ্ছি যে আমার প্রাইসটা যখন হচ্ছে গিয়ে 35 টাকা, তখন আমার কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে কত, 90 ইউনিট। তাহলে এখান থেকে কি প্রাইস কমে গেল না, প্রাইস ফল করলো না 50 থেকে? তো যখন প্রাইস ফল করলো দেখেন কোয়ান্টিটি ডিমান্ড কি বেড়ে গেল না, ইনক্রিজ করলো না? প্রাইস কমলে ডিমান্ড হ্যাঁ, বাড়তেছে। প্রাইস কমে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার কোয়ান্টিটি ডিমান্ড বাড়ছে। বাড়ছে। আরো আসেন, আমি এখন সি পয়েন্ট আসি, তাহলে সি পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি আমার প্রাইস হচ্ছে 20 টাকা, আমার কোয়ান্টিটি ডিমান্ড আরো বেড়ে গেছে 130। আমরা যদি 50-র সাথে কম্পেয়ার করি, দাম কমে অর্ধেকের থেকেও কমে গেল, কিন্তু আমার কোয়ান্টিটি ডিমান্ড 40 থেকে বেড়ে একদম 3 গুণের উপরে বেড়ে গেল, 130 হয়ে গেল। তাহলে এখান থেকে আসলে দেখেন, এখন একটু রিয়েল লাইফে মিলাই। দাম কমলে আমরা বেশি কিনি না, দাম কমলে আমরা প্রোডাক্ট বেশি কিনতে চাই না, কিন্তু দাম বাড়লে কি বেশি কিনতে চাই? নিজেকেই নিজে আস্ক করে। সাপোজ এখন যদি, সাপোজ ধরেন এখন কিসের দাম বলবো, তাহলে আইসক্রিমের দাম জাস্ট বলার জন্য বলছি। এখন একটা আইসক্রিম কোন কিনতে আপনাদের ক্যান্টিনে লাগে, ধরলাম যে আইসক্রিম কোনটা কিনতে লাগে 50 টাকা, 50 টাকা 100 টাকা দাম। তো একটা একটা আইসক্রিম কোন কিনতে যদি 100 টাকা দাম লাগে, তো এটা আসলে অনেক এক্সপেন্সিভ, 100 টাকা দিয়ে লাস্ট পার্ট। এখন এই আইসক্রিম কোনের দাম যদি হয়ে যায় 5 টাকা, তাহলে কি আমি প্রতিদিন আমরা আইসক্রিম খাবো না? সেম কোয়ালিটি আছে, দাম কমে 100 টাকা দিয়ে 5 টাকা। আবার এই আইসক্রিমের দাম 100 টাকা দিয়ে আমরা কিনছিলাম না, 100 টাকা যাদের দাম দিয়ে 500 টাকা জীবনেও কিনবে। বিষয়টা হচ্ছে এরকম, দাম যখন কমে দেখবেন যে আমাদের কেনার প্রতি ইন্টারেস্ট অনেক বেড়ে যায়, দাম যখন বাড়ে আমরা কিন্তু কেনাকাটা কমাই দিই। তো এই জিনিসটাই আমাকে আমাদের ডিমান্ড কার্ভ দেখাচ্ছে, যেটা দেখানোর জন্য আমি এতগুলো কথা বললাম। এই জিনিসটা আমাদের আমাদের ডিমান্ড কার্ভ দেখাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এবং আপনার হচ্ছে গিয়ে প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায়, এরকম হয়। বুঝতে পারছি? তো দিস ইজ আওয়ার ডিমান্ড কার্ভ। তাহলে এখান থেকে এটাই লাস্ট টপিক, এখান থেকে কি আমরা একটা ল পেয়ে যাচ্ছি না? ল মানে হচ্ছে ল। আচ্ছা, এটা এটা কি এঁকেছেন সবাই, বুঝবো? জি ম্যাম। জি ম্যাম, এঁকেছি। দিস ইজ আওয়ার ডিমান্ড কার্ভ, যেখানে আমরা হচ্ছে গিয়ে ডিমান্ড দেখতে পাচ্ছিলাম যে when প্রাইস ফলস আমাদের হচ্ছে গিয়ে ডিমান্ড ইনক্রিজ করে, যখন মানে ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, যখন ডিমান্ডটা বাড়ে। এখান থেকে আমরা একটা ল পাচ্ছি, লটা কিরকম,
if other things remaining same, when price goes up, demand goes down, and when price goes down, demand goes up. তো এতটুকু। তো আজকে আমরা এতটুকু থাকবো, এটা নিয়ে আরো একটু ডিটেল আমি আলোচনা করবো। বাস এরপরে টপিকটাতে গেলেই ল অফ ডিমান্ডের পরে যে টপিক সেটা হচ্ছে গিয়ে আমার শিফট ইন ডিমান্ড পড়াতে হবে। এটা একটা অনেক বড় টপিক, পড়াতে অনেক সময় লাগবে। এটা একবারে আমি শেষ করতে চাই, নেক্সট ক্লাসে আমি এটা হচ্ছে শেষ করবো। আমি একটু রেকর্ডিংটা পজ করে দিচ্ছি, আমি